বা কি মনে আছে? দেখো, আমরা বোধহয় প্রত্যয়ের বিভাজন পড়েছিলাম, তারপর আহ বিভাজন পড়ে এসে বাংলা কৃত প্রত্যয় বোধহয় শেষ করেছি। বাংলা কৃত প্রত্যয় শেষ করেছি, সংস্কৃত কৃত পড়ব, তারপরে তদ্ধিত প্রত্যয়ের বাংলা, বিদেশি এবং সংস্কৃত, এই তদ্ধিত প্রত্যয়গুলো বাকি আছে আমাদের সিলেবাস দেখলে যেটা মনে হলো। তো সেক্ষেত্রে বিদেশি তদ্ধিত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আমরা কিছুটা বানানের সাথে সম্পর্কিত করে পড়েছিলাম। সেই জায়গায় বাংলা তদ্ধিত প্রত্যয় আমাদের একটু পড়া দরকার, আমরা সেটি আলোচনা করব। আর হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় যেটা, এই বিষয়ে আমরা আলোচনা। আমরা তাহলে কি আলোচনা শুরু করবো নাকি? কতজন এসেছেন এমন? আমি একটু অন্য ব্যস্ত 4 জন? ছিলাম, শুনতে পাইনি। শিক্ষার্থী তো 4 জন। স্যার, আমাদের এখন উপস্থিতি থাকে এরকম 6 জন 7 জন আছে হয়তো। এরকমই, আচ্ছা। ঠিক আছে, তাহলে তো তোমরা একটু কথা বলো, 2-1 দিন অন্তত আমার সাথে একটু কথা বলো, তাহলে ভালো হবে। নাহলে 1-1.5 ঘন্টা কিন্তু কষ্টে যাবে। জি স্যার, আছি। হ্যাঁ, শাশ্বত দাস আছে, শাহিনুর খাতুন। শাহিনুর খাতুন কি অন্য কোনো নামে নাকি শাহিনুর? না স্যার, এই নামেই শাহিনুর খাতুন, ফেসবুকে শা- ওইটা অন্য নামে কিন্তু আচ্ছা, শাহিনুর এখানে। খাতুন। আর দীপা রানী, দীপা রানীও তো ক্লাসে ছিল, এর আগে থাকতো দীপা রানী। আর আবরার নওফেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। হুম, হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? আছি মোটামুটি। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা, এবং এমনও হতে পারে যে আমরা কি কেমন যেন মনে পড়ে অনেকটা শেষ করেছিলাম নাকি নাকি কথাবার্তা তো শেষ করেছিলাম, যে আর নাও হতে পারে এমন। তো যা হোক, তোমাদের সাথে যে কথা হয়েছে, আমরা আলোচনা করি, শুরু করি। দেখো, প্রত্যয়ের একটা ধারণা তোমাদের এখন কি মনে আছে, একটু বলার চেষ্টা করো। আমরা একদম মূল কথাগুলো এখান থেকে একটু মনে করি, যে এই যে নি, অনট, হ্যাঁ, আহ, সেখান থেকে নি অন থাকছে, সেখান থেকে নিটা নেতে গিয়েছে, এই যে গুণ লেখা আছে, এই কথাগুলো কি তোমাদের কিছু মনে আছে? সাথে কিছু বলতে পারবে? যে যে টটা ঈদ বা লোভ হয়েছে, এই নিকে কি বলা হয়, আর অনটকে কি বলা হয়, নয়নটা কি নাম হবে, এই নামগুলো তোমাদের এখন মনে আছে কিনা? তোমরা তো প্রায় শেষের দিকে প্রস্তুতি সম্পন্ন করেছো। যা মনে আছে একটু বলো তো, নাহলে আমি তো বলবো পরে। যে প্রত্যয় দুটো পার্ট থাকে না, সেই দুটো পার্টের কোনটার কি নাম? নি একটা পার্ট, অনট একটা পার্ট। নিটা হচ্ছে, মানে এই স্লাইডে সেটা নাই, আমরা অন্য সময় আলোচনা করেছিলাম, এবং আমি ধরে নিচ্ছি তোমাদের সেটা মনে থাকার কথা। আর না থাকলে তাহলে আলোচনা তোমরা এটাই করতে পারোনি। দেখো, নিকে বলা হয় প্রকৃতি, অনট হচ্ছে প্রত্যয়। আর এই প্রকৃতির দুটো পার্ট হয়, যদি নামের মূল হয় তাহলে বলা হয়। এ, স্যার, আপনি মনে হয় আপনার স্ক্রিন শেয়ার করেননি। আচ্ছা আচ্ছা, না স্ক্রিনশট করি নাই, ঠিকই বলেছো। কারণ ওই অভিজ্ঞতা তো অনেক দিন আগের। কোথায় যেন স্ক্রিন যে শেয়ার করতে হবে সেটা আমার খেয়াল। খেলো, দেখতে পাচ্ছ এবার? শাশ্বত দেখা যাচ্ছে? জি স্যার। এবার দেখা যাচ্ছে, good. হ্যাঁ, আমরা বলছিলাম যে এই যে যে নি আছে, অনট আছে,
পরে আবার অনট থেকে এখানে এসেছে অন, তার মানে ট লোপ হয়েছে, নিটা এখানে নে হয়েছে। অর্থাৎ প্রত্যয় যুক্ত হওয়ার পরে প্রকৃতিতে একটা পরিবর্তন আসে। সেটা কারের পরিবর্তনের মাধ্যমে কখনো গুণ হয়, কখনো বৃদ্ধি হয়। এই এই কথাগুলো তোমাদের মনে আছে কি, এটা আমি জিজ্ঞেস করেছিলাম। তো আমি বলছি যে নিকে বলা হয় প্রকৃতি, অনট হচ্ছে প্রত্যয়, অর্থাৎ শব্দের দুটি অংশ। আবার ওই প্রত্যয় থেকেই লোপ হয়। ট এখানে লোপ হয়েছে লেখা আছে, দেখো। লোপের আরেকটা অর্থ হচ্ছে ই। এবার নে, নিটা দীর্ঘিটা একারে চলে এসেছে অন প্রত্যয় যুক্ত হওয়ার কারণে। এরকম কখনো কখনো প্রকৃতিতে আমাদের গুণ বা বৃদ্ধি ঘটে। এই কথা আমরা এই প্রত্যয়ের একদম মূল যে আলোচনা সেই সময়ে করেছিলাম। তোমাদের যা মনে আছে তার ভিত্তিতে আমরা আহ আহ, পড়ছি, আর একটু মনে করানোর চেষ্টাও করছি যে দেখি সেগুলো মনে পড়ে কি। তো অনট প্রত্যয় আছে। অনট প্রত্যয় আমরা পেলাম যে ট লোপ হয়। এখানে সন্ধির যে নিয়মটা আছে, এই নিয়মটা একটু তোমরা মনে করতে পারো কিনা দেখো তো। এ আর অ, অর্থাৎ এই যে নে যোগ অন, এই অংশটুকু যে নয়ন হয়েছে, সেখানে আবার ওই যে স্বরসন্ধির নিয়মের একদম শেষের দিকে ছিল সে যোগ অন শয়ন, নে যোগ অন নয়ন। তারপরে তোমার এই কি ছিল, নই যোগ অক নায়ক। ওই যে কখনো কখনো অয় হয়, হ্যাঁ কখনো অয় হয়, আবার জি স্যার, কখনো কি অয় হয়, হয়, আয় হয়, তারপরে আয় হয়। অব হয়, আব হয়। হ্যাঁ, আব হয়, অব এবং আব হয়। আচ্ছা, আব হয় এমন একটা শব্দ বলতে পারবা? শাহিনুর কথা বলছো না দীপা? শাহিনুর। শাহিনুর, তুমি বলতে পারবে যে আয় হয় এমন একটা কি হয়? হ্যাঁ, আয় হয় এমন একটা শব্দ বলতে পারবে? তার নেযোগ অক নায়ক, এরকম। এটা কি মেয়ে হবে না নই হবে? স্যার নই, ওইকার, নই, নই যোগ নই অক। হবে, হ্যাঁ। আর গৈযোগক গায়ক না, তাহলে সন্ধি সেটা ভালো মনে আছে, গুড। এইবার অনট প্রত্যয়ে আবারও সেই ট লোপ হচ্ছে। আমরা অনট তার মানে যদি হয় যে লোপ হয় কোন অংশে, আমাদের আনসারটা কিন্তু হবে প্রত্যয় অংশে। আচ্ছা, এবার শ্রুযোগ অন সমান শ্রবণ হয়েছে, কিভাবে হতে পারে? বলতে পারবা যে বটা কিভাবে আসলো? শাইনুর, কোনো ভাবে বলতে পারো স্যার যে ওকার আছে, ওকারের জন্য পরে। ওকার নেই কিন্তু উকার আছে, রস্যুকার, রস্যু আছে। তালব্যস্বয় রফলায় রস্যু আছে। তাহলে এখানে রস্যু বাদ যে বটা কিভাবে হয়েছে, কেন? দীপা কি বলতে পারবে? এরকম কোনো কিছু মাথার স্যার ভিতরে আছে? শব্দটা কি বললেন, আরেকবার একটু বলেন। এই যে, দেখতে পাচ্ছ না, শ্রবণ। বলছি শ্রু থেকে, শ্রুর সাথে অন যুক্ত হয়ে যে শ্রবণ হলো, কি কারণে এরকম হতে পারে? মানে এটা মনে রাখার আহ, কি সম্পর্ক আমরা পেতে পারি, যে কোন ভাবে মনে রাখবো শ্রুযোগন শ্রবণ। তারপরে তোমার গুরু যোগ অ, হুম, গৌরব আছে না? হ্যাঁ এই স্যার। যে গুরু, হুম, যোগ অ সমান গৌরব, কিভাবে এটা আসে? মানে মুখস্থ রাখার তো অনেক কিছুই আছে যেখানে আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না যে এটা কেন হলো, কিভাবে, সঠিক কোনো নিয়ম প্রয়োগ করতে পারছি না। ফলে বলতে হবে যে এটা এইভাবে পড়তে পড়তে তোমার বিস্তৃত হোক। কিন্তু কিছু জায়গা তো আছে, যেমন এই যে নিয়োগন কিভাবে নয়ন হচ্ছে, সেটি তুমি সন্ধির থেকে এসেছো। ঠিক শ্রুযোগ অন কিভাবে শ্রবণ হলো, এখানেও সন্ধির নিয়মটা কাজ করেছে। কিন্তু নিয়মটা একটু ডিফিকাল্ট, ফলে কোন নিয়ম তোমরা ধরতে পারছো না।
দেখো, রস্যু যোগ অ বা ভিন্ন স্বর, ভিন্ন স্বর মানে রস্যুর থেকে ভিন্ন স্বর, তাই তো? রস্যুর পরে অ এসেছে মানে রস্যুর থেকে ভিন্ন স্বর এসেছে, উভয় মিলে ব ফলা হয়। উভয় মিলে কি হয়? ব ফলা হয়। এখন এই যে শ্রুতে তো র ফলা আছে, আছে না? এর সাথে কি আবার ব ফলা যুক্ত হতে পারে? পারে না। এটা পারে না বলেই কি করছে ও বলতো, ও আলাদা হয়ে যে এই যে ব হিসেবে বসছে। আর ওই অন্ত, অনে কিন্তু দন্ত না, তাই তো? জি স্যার, এখন মনে পড়ছে ওই যে আপনি শৈশব দিয়ে এরকম উদাহরণ দিয়ে হ্যাঁ হ্যাঁ, দিলেন। শিশু যোগ গুড। এই তো আমি গুরুটা মনে করছি, শৈশবটা আমার এই মুহূর্তে মনে পড়ছিল না, তুমি মনে করেছো। দেখছো, এই সম্পর্কটা তৈরি করতে হবে। আমি সবসময় বলেছি যে পড়ায় যদি তুমি সম্পর্ক তৈরি করতে পারো, যে একটা পড়বে যখন তখন আরেকটার সাথে তার রিলেটটা কোন ভাবে সে রিলেটেড এর সাথে, সেটা ধরতে পারলেই তোমার পড়াটা কেজো হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা বলতে চাইলাম যে রস্যু আর অ উভয় মিলে ব ফলা, সেটাই হয়েছে। আচ্ছা, শাহিনুর আরেকটা প্রশ্ন করবো দেখি, মানে শেষের দিকে তো তাই প্রশ্ন করছি তোমাদের অবস্থাটা কি কি বোঝার জন্য। বলো, শেষে দন্তন্য ন ছিল। দেখো, নয়নে দন্তন্য নয় আছে, শয়নে দন্তন্য নয় আছে, কিন্তু শ্রবণে এসে দন্তন্য নটা কেন মূর্ধন্য ন হয়েছে? বলতে পারবা? কেউ বলতে পারো নাকি? দেখো তো একটু, মানে তোমার মাথায় এর থেকে কি কি জিনিস তুমি বলার চেষ্টা করতে পারো, যে স্যার এখানে এই এই বিষয়টা উপস্থিত আছে বলেই এটা মূর্ধন্য ন হয়েছে। এবং সেটি বলতে গেলে তুমি দেখবে তোমার নত্য বিধানের যে নিয়মগুলো ছিল তুমি সেটি মনে জি করতে পেরেছো। স্যার, স্যার এই যে রফালা, তারপরে ব আছে এই জন্য র পরে ফলা, এই জন্য। স্বরধ্বনি এবং ব, মনে আছে? র ফলা আছে, স্বরধ্বনি আছে। স্বরধ্বনি কোনটা? রস্যুকার। কিন্তু রস্যুতে র ফলার পরে অ আছে, শ্র, সেটা ও হচ্ছে উচ্চারণে শ্র। আচ্ছা, এই যে আরেকটা প্রশ্ন করি, যে এই যে শ্র যেটা আছে তো শ্র, তাই না? কিন্তু আমরা উচ্চারণের সময় বলছি কি? উচ্চারণের সময় এটা বলছি না, দেখো তো, শ্র আছে কিন্তু তালব্য স, কিন্তু উচ্চারণে বলছি দন্ত স। এটাও তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম। বলতে হবে যে তালব্য ষয় র ফলায় ওকার নেই, কিন্তু এখানে ওকার হয়েছে, এই উচ্চারণটার নাম কি? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে তালব্য ষটা কেন দন্ত স হয়েছে? এই দুটো প্রশ্নের অ্যান্সার দিতে পারবা? যদি এই জায়গায় যেতে পারো, তাহলে বোঝা যাবে যে তোমরা কেবল শীটমুখী না, বইমুখী না। আমি যেভাবে বিশ্লেষণ করেছিলাম তোমরা সেই বিশ্লেষণকে মনে রেখেছো, আর স্যার শীটে লেখা থ্রোটা আছে। হচ্ছে, স্যার থ্রোটা হচ্ছে বিপরীত উচ্চারণ। বিবৃত হয়েছে, শ্রোটা হচ্ছে বিবৃত হয়েছে। আচ্ছা, আর শাশ্বত বলেছো বিবৃত হয়েছে, আর কেউ কিছু বলতে চাও? শাইনুর, এটা জি কি স্যার, সংবৃত বিবৃত ওগুলা তো পড়ছিলাম কিন্তু হ্যাঁ, তার মানে এখন। পড়েছিলে কিন্তু এখন মাথায় নেই। এটা আসলে বিবৃত হয়নি, হয়েছে সংবৃত। আমি, দেখো, সংবৃত না বিবৃত এটা মনে রাখার একটা কৌশল বলেছিলাম, যে যদি ঠোঁটের আকৃতি গোল হয়ে যায় না, সংকুচিত হয়ে আসে, শ্র, কিন্তু আমাদের হয়েছে শ্র নয়, শ্র, অর্থাৎ ঠোঁটের আকৃতি কুঁচকে এসেছে, সংকুচিত হয়েছে। ফলে এখানে তোমাকে বলতে হবে সংবৃত। কি শাশ্বত, বুঝতে পেরেছো? তার মানে তুমি একেবারেই উল্টো বলেছো, যেটি জি ঠিক হয়নি। বিবৃত মানে হচ্ছে প্রসারিত, অর্থাৎ যখন ঠোঁটের আকৃতিটা
বড় হবে। হুম? হ্যাঁ। এবার এটার উত্তর দাও যে কেন তালব্য স দন্ত স উচ্চারিত হয়েছে। তার মানে ধ্বনি, স্যার উচ্চারণে তো সবসময় তালব্য শ হয় না, দন্তের শই হয়। হ্যাঁ সবসময় হয় না কিন্তু, এই কারণে তো জিজ্ঞেস করছি এখানে কারণটা কি। কিন্তু সাধারণ উচ্চারণ তো তালব্য স, সব স এর সাধারণ উচ্চারণ তো তালব্য স। এখানে কেন দন্ত স হয়েছে? দেখো, আমরা তিনটা ধ্বনিকে নিয়েছিলাম, ন, র এবং ল। এই তিনটে ফলার সাথে যুক্ত স দন্ত স উচ্চারিত হয়, এমন কথা আমরা বলেছিলাম। এই হলো মার্কার হলো। কিন্তু এই তিনটে ফলার সাথে যুক্ত স কেন দন্ত স হয়, সেটা আরেক ধরনের প্রশ্ন। তার উত্তর হচ্ছে, দেখো তো এই তিনটা ধ্বনি তুমি উচ্চারণ করতে যে দন্ত মূলে চলে যাচ্ছ কিনা, ন, র, ল। এই যে যেখানে করছো দাঁতের গোড়ার পরে যে মাড়ি যেটাকে বলা হয়, হ্যাঁ, সেখান থেকে তুমি এই তিনটা ধ্বনি উচ্চারণ করছো। আর এই তিনটা ধ্বনি যেহেতু ওখান থেকে উচ্চারিত হয়, এরা স এর সাথে যুক্ত হলে এরা স কেও এখানে নিয়ে আসে, ফলে এটা দন্ত স হয়েছে। তাহলে দেখো, এক শ্রবণের জায়গায় আমরা কত প্রশ্নের অ্যান্সার করতে পারলাম। মানে তুমি যদি প্রশ্ন বেশি করো ওখানে, তাহলে তোমার অ্যান্সারও বেশি থাকবে, মানে হচ্ছে তোমার জানার জায়গাটা বেশি হলো। এই দেখো, এই যে লিখে দেওয়া আছে যে সন্ধির নিয়মে হয়েছে হ্রস্ব অ হ্রস্ব ক, এই নিয়ম তোমরা পড়েছি। এভাবে আমরা ট প্রত্যয় লোপ করে দিয়ে পড়ছি। আচ্ছা, ব্যাকরণ শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে তাহলে, বলো। বি যোগ ই যোগ পি যোগ ই, আ বি যোগ যোগ আ, ই যোগ অনট, ক্রি অন বা অনট, বি অন যোগ বা আ, অন। ই তার যোগ মানে অন অনট বা। প্রত্যয় যোগেই সেটি হয়েছে না, ট যাবে লোপ হয়ে। আচ্ছা, বি আর আ মিলে কি হবে, ব্যাক। স্যার বয় বে, জফলা আকার। কেন বেশ হলো বই এটা, বয়জাফল আকার কেন হলো? স্যার সন্ধির নিয়মে। সন্ধির নিয়মে, গুড। বি যোগ আ সন্ধির নিয়মে বয়জাফলা হয়েছে। সন্ধির কোন নিয়ম পড়েছে একটু বলো তো, শাইনুর। স্যার রস্যি দীর্ঘের পর রস্যি দীর্ঘে ভিন্ন অন্য স্বর থাকলে জফলা হয়। উভয় মিলে, বাহ, ভেরি গুড, উভয় মিলে জফলা হয়। জফলা পূর্বের ব্যঞ্জনে যুক্ত হয়, আর পরের যে স্বরধ্বনিটা থাকে বা স্বরবর্ণটা থাকে, সেটা কার রূপে যুক্ত হয়ে যায় না। এত কথা এর ভিতরে আছে, খেয়াল করছো? জি স্যার। আর ক্রিকে আমরা কর করলাম, অনটের ট চলে যাচ্ছে, যথারীতি অনটের দন্তন্যটা মূর্ধন্য নতে পরিণত হয়ে যাবে, তাই না? কি কারণে মূর্ধন্য হয়ে গেল বললে, র এর পরে মূর্ধন্য ন পড়ে। তার মানে পরিচ্ছন্ন একটা ধারণা তোমার এর ভিতর থেকে আছে, এবং মুখস্থ রাখার কোনো কারণ নেই। তুমি এখানে দৃশ্যমান ভাবে এটিকে পড়তে পারছো। এবার অল প্রত্যয়ে আমরা যাব। বলছে ল লোপ হয়ে যাবে, অ থাকবে, এবং অটা অন্তস্থ অতে পরিণত হবে। জি যোগ অল, জয়। খেয়াল করো, এই জয়কে জি যোগ অলে যাওয়া, এটা কি চারটিখানি কথা? এইবার আমি এখানে তোমারে আর ব্যাকরণের কোনো বিষয় নিয়ে কথা বলতে পারছি না, ফলে এখানে তোমাকে বলতে হচ্ছে যে এটা মুখস্থ রাখা ছাড়া আর কোনো উপায় নাই। হি যোগ অল, অল প্রত্যয়ের আমরা কি করলাম, ল কে উঠিয়ে দিলাম, অটা থাকে, কিন্তু অটা অন্তস্থ অতে পরিণত হয়। এই যে তিনটা টার্ম, আমরা এটা মনে রাখবো, এইভাবে শব্দ গঠিত হয়েছে। এটা যে কেন এইভাবে গেল, এটা আসলে ওই কালক্রমে শব্দের রূপান্তরের মাধ্যমে যে একটা পরিবর্তন তৈরি হয়েছে, সেই পরিবর্তনটাকে আমরা এখানে নিচ্ছি সময়ের ইসে। এই জায়গায় মুখস্থ রাখা ছাড়া আর কিছু বলার নাই। ব্যতিক্রম যে শব্দটা আছে খুব গুরুত্বপূর্ণ। ব্যতিক্রম কেন?
বলছে যে এটাকে তো আমরা হয় করতে পারছি না, হন যোগ অল বলে ল উঠে যাবে, তারপরে তোমার অন্তস্থ হবে। এই কথাটা, এই হন বধ যেটা আর কি, হত্যা করা, আমরা হনন শব্দ শুনেছি। হ্যাঁ, সেভাবে এই শব্দ তৈরি হয়েছে, অর্থ তাই দিচ্ছে, হন থেকে বধ, হন যোগ অল বধ। মনে রাখতে হবে কিন্তু, মুখস্থ রাখতে হবে, গুরুত্বপূর্ণ শব্দ, পরীক্ষায় আসতে পারে। দেখো কয় ত একসাথে যুক্ত হয়েছে, কয় ত একটা প্রত্যয়, এটা যুক্ত হলে কি কি হয় বলছে, ক উঠে যায়। তা ক যদি উঠে যায় বা লোপ হয় তাহলে থাকে কি, ত থাকে। সেটা লেখা নেই, আমরা দেখবো। দেখো ত রয়ে যায়। যদি ত আর কোনো জায়গায় পরিণত হতো কোনো কিছুতে, যেমন আগের বারে অ পরিণত ছিল কিন্তু অটা অন্তস্থ অতে পরিণত হয়েছে, তাই। কিন্তু এখানে ত রয়ে যাচ্ছে আর কিছুতে পরিণত হয়নি বিধায় সেটি আর লেখা হয়। আমরা বললাম যে জ্ঞা যোগ এই যে এক ত বা কয় ত, তুমি যেভাবেই বলো, জ্ঞাত, খ্যা যোগ কয় ত, খ্যাত। এরপর আবার কয় ত প্রত্যয়ে একটা বিশেষ নিয়ম রয়েছে। বিশেষ নিয়ম কেমন বলছে, ওই নিয়মটার সাথে এটা যাচ্ছে না। যদি কোনো একটা শব্দ হতো, যদি অনুসরণ না করতো, তাহলে ব্যতিক্রম বলা যায়। কিন্তু এখানে একটা শব্দ নয়, এভাবেও একটা শব্দ গঠিত হয়। তাই দেখো, পঠ যোগ একত পঠিত গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ কারণ তুমি এটাকে পঠ যোগ ইত বলে ফেলতে পারো। ঠিক আছে, বলে অন্তঃস্বর রস্বীকার হয়। কিসের অন্তঃস্বর? প্রকৃতির অন্তঃস্বর। খেয়াল করো তো, ধরতে পারো কিনা। লিক, প্রকৃতি, ধাতু, তাই না? প্রকৃতির দুটো নাম হবে, একটা ধাতু নাম হবে আর একটা প্রাতিপদিক নাম হবে, এটা মনে আছে? জি স্যার, মনে আছে। প্রাতিপদিক কখন হবে বলো তো? স্যার যদি নাম শব্দ হয়। নাম শব্দ, ভেরি গুড, এই দারুণ মনে আছে। যদি নাম শব্দ হয় তাহলে প্রাতিপদিক হবে, যেহেতু ক্রিয়া শব্দ তাই আমরা ধাতু বলছি। সুতরাং অন্তঃস্বরের পরিবর্তন হবে কার? এখানে যেটা লেখা আছে সেটি যদি তাই লেখা থাকতো, কিন্তু কই সেরকম নেই, আমরা বুঝলাম যে প্রকৃতির অন্তঃস্বর রস্বীকার হয়ে যাবে। পঠিত, লিখিত, ঠিক আছে, তারপরে বিদিত, চলিত, সব কয়টা এরকম হয়েছে। সুতরাং যদি প্রশ্ন হয় নিচের কোনটি ইত প্রত্যয় যোগে গঠিত হয়েছে, তুমি কিন্তু এই শব্দগুলোকে ইত প্রত্যয় যোগে বলতে পারছো না। দেখো তো বোঝা গেল কিনা। এই শব্দগুলো তোমার তৈরি হচ্ছে কয়ত প্রত্যয় যোগে, সেখান থেকে ক লোপ হয়ে যাচ্ছে, সেখানে ত রয়ে যাচ্ছে। কিন্তু বিশেষ নিয়মে তোমার প্রকৃতির অন্তঃস্বর মানে শেষ স্বর পরিবর্তিত হচ্ছে। এইভাবে পড়ে তোমাকে এটা কিছুটা মনে রাখতে হবে। আবার ধাতুর অন্তঃস্থিত চ ও জ স্থলে ক হয়, এটা একটা বিশেষ নিয়ম। ওইটা বিশেষ নিয়মে কয়েকটা নিয়ম আসবে। চ, দেখো এখানে একটা ভিন্ন রকম একটা ব্যাখ্যা আছে, খেয়াল করে দেখো। সেটি হচ্ছে, যুক্ত হচ্ছে কয়ত, কিন্তু এখানে আমরা এই কথাটা বলতে পারছি না যে ধাতুর চ লোপ হয়ে যাচ্ছে। কথাটা কি বোঝা গেছে কিন্তু দেখো তো, ধাতুর চ লোপ হয়ে গেলেই তো কাজ হয়ে যেত, কারণ আমার কয়ত তো আছে। কিন্তু আমরা তা না করে আমাদের বলতে হচ্ছে যে চ আর জ এদের স্থলে ক হচ্ছে, আর ওই যে সিক্ত যেটা, ওর ক তো আমরা বললাম আগেই লোপ আছে।
ফলে এখানে কিন্তু একটা পেঁচানো জায়গা আছে, কথাটা ধরতে পেরেছো কিনা সবাই, যে যে প্রত্যয় যুক্ত হচ্ছে সেই প্রত্যয় তো বসে যাচ্ছে, কিন্তু ওই প্রত্যয়ের কটা কি প্রত্যয়েরই ক, না আগে যে চ ছিল জ ছিল তারা কথে পরিণত হয়েছে? এই আলোচনা সিদ্ধান্তে যাওয়া কঠিন যদি এইটুক লেখা না থাকতো যে ধাতুর অন্তঃস্থিত মানে শেষে অবস্থিত চ ও জ এর জায়গায় ক হয়ে যায়। এখন আমি যা বলতে চাচ্ছি সেটি হচ্ছে প্রত্যয়ের ক লোপ হয় আর ধাতুর শেষাংশের অংশ পরিণত হয়ে কতে পরিণত হয়, এই কথাটা এখানে বলা হলো। দেখো সব কয়টাই তাই আছে। বলছে যে ওইগুলো তো গেল, এরপরে পরিবর্তনের কোনো শেষ নাই। বলছে কিরকম, এই দেখো এই যে গ্রন্থ যোগ একত, দেখো তো এই গ্রথিত, এটা কি তোমার প্রথমটার ভিতরে যায় কিনা? দেখো তো প্রথমটার ভিতরে যায়। দেখো ই তো হয়েছে, এখন ই তো না হলেও ইকার তো হয়েছে অন্তে, গ্রন্থি যায় না, যায় না, বলো তো কেন যায় না? গ্রন্থি তো হলে হতো না, জি স্যার। কিন্তু ওই যে নটা লোপ হয়েছে, তার মানে এইবার তো ন লোপ হলো। আর দ্বিতীয় নিয়মে চ জ কে লোপ করলে কি সমস্যা ছিল? বলছি এই কারণেই বলি যে প্রত্যয়ের এই জায়গাটাকে ব্যাকরণিক নিয়মের ভিতরে এনে পড়া খুব, দেখো বিভিন্ন ধরনের পরিবর্তন এখানে হয় তাই বলা হয়েছে কেন। দেখো জন যোগ একত, তুমি যদি জনিত করতে তাহলে এটার মতো হতো, আর নটা লোপ হয়েছে। দেখো আদ্য স্বর ধাতুর বৃদ্ধি হয়েছে, মানে বিভিন্ন ধরনের পরিবর্তন এখানে আছে। এখন জন যোগ একত যে জাত, এটা কি আমাদের মুখস্থ রাখা ছাড়া এখন উপায় আছে? পরিবর্তনের তো ভিন্নতার কোনো শেষ নেই, যে কত ভাবে হতে পারে। গম যোগ একত, দেখো ম ও লোপ হয়েছে, ওদিকে ক ও লোপ হয়েছে, দুটোই লোপ হয়েছে দুই জায়গাতে। গ্রন্থিতটা ধরেছে অনেকটা রস্মিকার শেষে যুক্ত হয়েছে ওই উপরটা নিয়মের মতো, কিন্তু নটা লোপ হয়েছে। এখানে আবার ন লোপ হয়েছে, ক লোপ হয়েছে, কিন্তু আদ্য স্বরের বৃদ্ধি হয়েছে, তার মানে পরিবর্তনের ভিন্নতা আছে। এখন এই ভিন্নতাকে আমরা এতবার পরে বলছি, মানে হচ্ছে কি হয়েছে, কি কি ধরনের হতে পারে তোমার কাছে সেটি স্পষ্ট হলো। বেসিক্যালি কাজ তোমার হবে যদি তোমার মনে থাকে, মনে না থাকলে কিন্তু পড়ায় কোনো কাজ হবে না। মুখস্থ বিদ্যা যে গুরুত্বপূর্ণ নাকি তা এখানে বোঝা যাবে। এইবার দেখো ওই আকার, দেখো আকার গেল ক গেল, এবার ত হয়েছে দুটো, দা যোগ এক ত সমান দত্ত। কাও তুমি কোনোভাবে একটা কি শিখে এগুলোকে মনে রাখা সম্ভব? সম্ভব নয়। তবে এই শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এই যে বচ যোগ কয়ত, বলছে চ থাকলে কতে যায়, কিন্তু বটা যে উতে গেছে, ফলে ক্ষয়ের নিয়মের সাথেও যাচ্ছে না। আমি যেটি তোমাদের বলতে চাচ্ছি এখানে সেটি হলো যে এইগুলো পড়তে যে তুমি যদি এই পাশ ওপাশের সাথে এরকম কি পার্থক্য আছে সেটাকে যদি তুমি সম্পর্কিত করতে চাও তাহলে একটু ভালো হয়। শব্দগুলো কিন্তু গুরুত্বপূর্ণ।
এই যে বচ যোগ উক্ত, কয়ত উক্ত, তারপরে বপ, এটি উক্ত হচ্ছে। হুম, এই শব্দগুলো এসেছে, দেখা যায় পরীক্ষায়। সুপ্ত, হত, এই শব্দগুলো কিন্তু এটা বিভিন্ন ধরনের পরিবর্তনের ভিতরে আছে। এক একটা এক এক রকম, কোনো উপায় নেই মুখস্থ করে রাখা ছাড়া। এবং গুরুত্বপূর্ণও কিন্তু এই কয়ত প্রত্যয়টা। ঠিক আছে, একটু গুরুত্ব দিয়ে এটাকে পড়ে রাখ। এবার কয়তয় রস্যি প্রত্যয়, এটাকে তুমি ইক্তিও বলতে পারো, কিন্তু সেটি বললে মানে আগে তো রস্যি আসলে আসতে পারবে না, এটাকে উচ্চারণ করে এই জন্য পড়াটা একটু ডিফিকাল্ট, ফলে তোমরা কয়তয় রস্যি এটা বলতে পারো, কারণ যুক্ত হয়ে তো অনেকগুলো। আর কলব হচ্ছে তয় রশ্মি থাকছে। দেখো, ওইদিকে ছিল গম যোগ এক ত, ওখানে ছিল কি গত। মনে আছে কি বলছি? কই, এই যে গম যোগ এক ত, তা এটার সাথে শুধু চেঞ্জ হয়েছে গম যোগ কয় তয় রশ্মি, গতি। ওই যে রশ্মিকার আছে যথারীতি। আর এটা তো মোটামুটি ঠিক আছে যে রশ্মি দেখে বোঝা যাবে যে হ্যাঁ, গতি এটা হবে। কিছুটাই আছে, ধরা যাচ্ছে। আমরা বললাম যে লোভটা যে কেবল প্রত্যয়ে হয় তা নয়, কিন্তু ঈদ বা লোভ কোন অংশে ঘটে সেটি আহ প্রত্যয়ে হয় এবং ধাতুতেও হয়, আমরা এটা দেখলাম। খেয়াল করছো? এই প্রশ্ন হতে পারে যে প্রত্যয়ের যে অংশ উঠে যায়, উঠে যাওয়াকে কি, সে টাইপের প্রশ্ন হতে পারে। তবে সেটা যে প্রকৃতিতে হয় না তা কিন্তু বলা হচ্ছে না। কিন্তু আমরা বলছি যে লোভটা বা ঈদটা প্রকৃতি এবং প্রত্যয় উভয় দিকেই হয়। এখানে আবারও সেই ধাতুর অন্তব্যঞ্জন লোভ যেটি বলছে, সেটি আসলে উপরেও আছে। বিশেষ নিয়মটা ধাতুর অন্তব্যঞ্জন লোভ বলে, গতিতেও তো তা হয়েছে। গম, এখানে মন, ন লোভ হচ্ছে। এখানে রম, ম লোভ হচ্ছে, ধাতুর অন্তব্যঞ্জন লোভ হচ্ছে। দেখো, এই যে মন শব্দটা যে একটা ধাতু, কিভাবে এটা আমি বুঝবো? সমস্যাটা কোন জায়গায় বুঝছি? গম মানে গমন, এটাকে মোটামুটি বুঝতে পারি। রম, রমন থেকে এসেছে, অনুভব করা যায় জানলে। কিন্তু মন তো মনন থেকে যদি আসে, সেটাতে ধাতুর শব্দ বা ক্রিয়ার মূল, বলো একটু বোঝা একটু ডিফিকাল্ট না? এখানে লেখা না থাকলে তোমার আমার এমনি বোঝার ক্ষমতা আছে? এখান থেকে যদি এটিকে আমি আলোচনায় না নিই, ফলে আমি যে কথাটা বারবার এই প্রকৃতি প্রত্যয় পড়াতে এসে বলবো, সেটি হচ্ছে যে পড়তে হবে আর মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কিন্তু অন্য জায়গায় যেমন নিয়মের ভিতরে ধরে রাখা যায়, এই জায়গাটায় সেটি পারা খুব কঠিন। একেবারে এক একটা এক এক রকমের, কারণ এখানে ওই ধাতুটাকে আমরা বের করতে এরকম করে পারি না। আমাদের যে কাজটি করতে হয় সেটি হলো ওটা এক একটার এক এক রকম, সেই এক একটা এক এক রকম ভাবেই আমাদের মনে রাখার চেষ্টাটা করতে। ধাতুর উপধা অয়ের বৃদ্ধি। দেখো, ধাতুর উপধা অয়ের বৃদ্ধি বলছে, ধাতুতে উপধা অ কি থাকে? বলছে উপধা অংশ বলা হচ্ছে ধাতুর আদ্য স্বরকে উপধা বলা হয়। প্রকৃতির আদ্য স্বর, যেমন শ্রম, কি আছে স, স্র আর শয় র ফলার সাথে অ আছে, সেই অটা আতে পরিণত হয়েছে, খেয়াল করো, শ্রা হয়েছে। এই কারণে এই কথাটা বলা হয়েছে ধাতুর উপধা। তাহলে উপধার সংজ্ঞাটাও তোমরা এখান থেকে জানতে পারলে যে উপধা কাকে বলে। প্রকৃতির যে আদ্য স্বরটা থাকে,
সেটি বৃদ্ধি হচ্ছে। যদিও ওই প্রকৃতির আদ্য স্বরই সব জায়গায় কিন্তু গুণ বা বৃদ্ধি হয়। তো উপধায় অ আছে, সেই অ এর বৃদ্ধি হয়েছে। সমযোগ ইক্তি শান্তি, এবার ওদিক দিয়ে দেখো ক বাদ হয়ে গেছে, আবার মটা দন্তন্য তে পরিণত হয়েছে। এখানে আহ মটা দন্তন্য তে পরিণত হওয়ার একটা সন্ধির সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়। দেখো তো ধরতে পারো কিনা যে সন্ধির সাথে যে সংশ্লিষ্টতা সেটা কোনটা, কিরকম সংশ্লিষ্টতা। এখানে একটু ভুল হয়েছে, এই ময় একটা হস হবে, এটাই আছে এটাই নাই, হসটা বাদ করেছে। মনে আছে আমরা পরে যে ব্যঞ্জন থাকে মকে সেই সেই বর্গের নাসিক কি ব্যঞ্জনে পরিণত করছিলাম? সমযোগ চয়। বলো তো কি হবে? তোমরা আছো না লাইনে? জি সঞ্চয়। স্যার, আর সঞ্চয়। সঞ্চয় হবে, তাহলে সঞ্চয় হলে মটা পরিণত হয়েছে কিসে? স্যার ইও। ইয়তে। এইরকম ইয় চ, কিন্তু আমরা এর পরিবর্তিত রূপ লিখি এইরকম। ইয়তে কেন গেল? কারণ চ ছ জ ঝ ইয়, চ ছ জ ঝ ইয়, চ তালব্য ধ্বনি, ওই বর্গেরই নাসিক্য ব্যঞ্জনে পরিণত হচ্ছে তোমার ম। এখানেও দেখো সংযোগ, আমরা বলছি ওই যে তি থাকে, তি মানে ত আছে, ফলে ত থ দ ধ দন্ত ন, ফলে এগুলো দন্ত নতে পরিণত হচ্ছে। মানে একটা সম্পর্ক কিন্তু আছে, খেয়াল করেছো? সবসময় থাকে না, যখন বের করা যায় তখন বের করে আমরা বলি, এবং মনে রাখার চেষ্টাটা বারবার বলতে বলতে হয়তো হয়। হুম। ধাতুর অন্তঃস্থিত চ জয়স্থলে ক হয়, এটা আগে দেখেছো একটা। এখন শুধু কি আছে? আগেরটায় ত ছিল, এটায় তি আছে, আলাদা ওই অর্থে নাই। নিপাতনে সিদ্ধ বলছে, এবার নিপাতন কেন? ওইদিকে যা আছে ওইগুলো এখানে মানা হয়নি, ফলে নিপাতন। ওইগুলো এখানে মানা হয়নি। আমরা নিপাতনের সন্ধির কথা যখন পড়েছিলাম, তখন তোমাদের বলা হয়েছিল যে নিয়ম আছে, নিয়মে পড়ছে, কিন্তু নিয়মকে অনুসরণ করছে না। নিয়ম আছে, নিয়মে পড়ছে, কিন্তু নিয়মকে অনুসরণ করছে না, এরকম হলেই তাকে বলা হয় নিপাতন। ওই যে কুলোটা ছিল, তারপরে সীমন্ত ছিল, তোমরা ওখানে সন্ধির ক্ষেত্রে অনেকগুলো শব্দ পড়েছিলে। বলেছিলাম যে এই শব্দগুলো মুখস্থ রাখা যায়। আবার বলেছিলাম শব্দগুলোকে যদি তুমি সন্ধি করার জায়গায় পৌঁছাতে পারো বা বিশ্লেষণ বিচ্ছেদ করার জায়গায় পৌঁছাতে পারো বুঝে, তাহলে দেখবা যে ও আসলে নিয়মের যেটাই পড়ে সেটাকে অনুসরণ করে না। এই কথাগুলো ওখানে আমরা বলছিলাম। তব্য ও অনীয় প্রত্যয়। তব্য আর অনীয়তে কি হচ্ছে? কর্ম ভাববাচ্চের ধাতুর পরে বসে এগুলো। ক্রি যোগতব্য কর্তব্য, একটু ফাঁকা দিলে ভালো হতো, এ পর্যন্ত একটা কমা পড়ে নাই। দা যোগতব্য দাতব্য, পঠ যোগতব্য। খেয়াল করো, পঠতব্য হচ্ছে না, কিন্তু খেয়াল করছো? একটু খেয়াল করো যে পঠ ধাতুটার সাথে আসলে একটা ইতো তৈরি হয়েছে। পঠ, দেখো পঠি, না, পঠিত। তার মানে এগুলো কিন্তু সব কয়টা এক রকমের না। এখানে এসে ও পঠিতব্য।
আসবে একটা প্রশ্ন, কিন্তু এখানে পড়ার কিন্তু যন্ত্রণাও অনেক। ফলে তুমি যদি মনে করে রাখো বা এটা মনে করে থাকো যে ওই মৌলিক জায়গাটা আমরা রাখি প্রকৃতি এবং প্রত্যয়, এই প্রত্যয়ান্ত শব্দ, কৃত হলে কৃত প্রত্যয় কৃদন্ত শব্দ, তদ্ধিত হলে তদ্ধিত প্রত্যয় তদ্ধিতান্ত শব্দ, মূল ধাতু, মূল প্রাতিপদিক, এই প্রশ্নগুলো থেকে যে অ্যান্সার গুলো হবে সেটা তুমি সব সময় অ্যান্সার করতে পারবে একটু বুঝে রাখবে। শব্দের বিশ্লেষণ যদি আসে, একেবারে তোমার জানা যদি থাকে, যাকে নিয়ে তুমি কথাবার্তা বলেছো আগে পরে, সেগুলোর অ্যান্সার করবে বা সেটার অ্যান্সার করবে। কিন্তু যদি তুমি অনুমান নির্ভর হয়ে প্রকৃতি প্রত্যয়ের থেকে অ্যান্সার দিতে চাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুঝছো? জি স্যার, এটা দেখে, প্রশ্ন দেখে যদি মাথায় না আসে তাহলে না দেওয়াই ভালো। আমি এই বাংলা ব্যাকরণের শিক্ষার্থীদের সবসময় এটাই বলি যে প্রকৃতি প্রত্যয়ের অ্যান্সারটা যদি বেসিক আলোচনার ভিতর থেকে আসে তাহলে তুমি পারবে এবং দেবে, তাতে কোনো ঘাটতি থাকবে না। কিন্তু যখন শব্দের ভিতরে ঢুকে যাবে এইভাবে, এবং ওই শব্দগুলো যখন তোমার আওতার বাইরে, তখন তার অ্যান্সার করতে যাওয়াটা একেবারেই বোকামি হবে এবং 3 নম্বর কাটা যাবে। আশা করা যায় যে 3 নম্বর কাটা যাবে। কারণ ওই ক্ষেত্রে দেখা যাবে তোমার যাকে মনে হচ্ছে নানা ধরনের লজিক্যাল আলোচনায় ওইটার অ্যান্সার দিলেই দেখা যায় যে ওটা হয় না। আবার লজিক্যাল আলোচনায় হয় না বিদায় যদি এমনি অ্যান্সার দাও, ভাগ্যচক্রে যে হবে না একেবারে তা না, তবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ একটা থাকে তো, 3টে 4টে থাকলে বলতাম যে আরে 3টে 4টা বাদ দেওয়ার দরকার নাই, একটা দুইটা দিলে তো তোমার দুইটা হলে তবুও, আর দুইটা ভুল গেলে অন্তত হাফ রয়ে যায়। যদিও বিসিএস এর ক্ষেত্রে সেই কাজটি কেউ করবে না, যে আমি ভুলগুলো দাগায় দিয়ে যাই। ওখানে কিন্তু খুব বিরাট ভাবে তোমার ক্ষতি হয়ে যাবে যদি তুমি ভুল অ্যান্সার করে আসো। এটার জন্য স্যার 1 মার্ক ভুল কাটা যাবে অ্যান্সার না? করলেই ক্ষতি বিসিএস এ। কিন্তু ভর্তি পরীক্ষা বা অন্যান্য কিছু জায়গা আছে যেখানে 4টায় একটা কাটা যায়, সেখানে ভুলগুলোতে অ্যান্সার করলে খুব বেশি ক্ষতি হয় না। ভুলগুলো না, কি বলছি, না পারা, না পারাগুলো অ্যান্সার করলে খুব ক্ষতি হয় না, যেখানে 4টা ভুলে একটা কাটা। কিন্তু স্যার যেখানে বিসিএস এর দুটো বাইরে, ভুলে একটা কাটা, সে, স্যার কি বল, হ্যাঁ বলো। বিসিএস এর বাইরে গিয়ে ওই যে প্রাথমিকের পরীক্ষা, অন্যান্য যে জবের পরীক্ষা, এগুলোতেও কি চারটা, দুটাতে এক কাটা, না দুটাতে না একটা না, কাটা? এগুলোতে দুইটা একটা না, কেবল বিসিএস পরীক্ষাটাই দুইটাই একটা। আর নিবন্ধনও বোধহয় দুইটাই একটা, আমার এই মুহূর্তে আহ, মনে নেই। নিবন্ধন বোধহয় দুইটাই একটা, আমার যতদূর মনে পড়ছে আর কি। কারণ সেই 2015 সালে পরীক্ষা দিয়েছি তো, এরপরে নিবন্ধনের এই ব্যাপারটা সিলেবাস এটা আমার মাথায় নেই। তোমরা একটু দেখে নিও ভালো করে, নিবন্ধনেও বোধহয় দুইটাই একটা। দুইটাই একটা না হলে নিবন্ধনে এত ফেল করতো না। হ্যাঁ স্যার, তাহলে 40-ও পাস মার্ক দিত না, আর এত ফিলও হ্যাঁ, করতো না। এত ফেল করতো না, নিবন্ধনে দুইটাই একটা। আর তাছাড়া ওই যে পাস মার্ক 40 দিছে, 40 যেহেতু দিছে সেই কারণে দুই ভুলে সেখান একটা থেকেও স্যার। বোঝা যায় যে দুইটাই একটা। হ্যাঁ স্যার। পাঁচ পাঁচ মার্ক 40 মানে দুইটাই একটা। প্রাইমারি পরীক্ষায় তোমার 4টায় একটা, বা অন্যান্য চাকরির পরীক্ষা এবং ব্যাংকের যে প্রিলিমিনারি, তাতেও 4টায় একটা। আমার কথা কি বুঝতে পেরেছো? ভার্সিটি ভর্তি পরীক্ষা 4টায় একটা, এখন 4টায় একটা হলে তুমি কিন্তু, আমি বলবো যে বাদ রাখবে না। আমি সেই বিশ্বাস করি এবং আমি সেই ক্যালকুলেশন সবসময় দেখাই শিক্ষার্থীদের। যদিও তোমরা অনেকের কাছে আরো শুনে থাকবে ভিন্ন ভিন্ন জায়গায় যে না, ভুল অ্যান্সার না করাই ভালো, এমন কথা বলবে। ঠিক আছে? তোমাদের ক্যালকুলেশনে সেটি আসছে বা আসে কিনা দেখো। যদি এর পরেও কারোর মনে হয় না স্যার, কেন এটা, আমার তো মনে হয় যে না, ভুল অ্যান্সার না করাই ভালো,
তাহলে তারা তাদের বুদ্ধিতেই থেকে কথা বুঝছো। আমরা 30 থেকে কি পাচ্ছি দেখো, চ লোপ হবে, 3 থাকবে। 3 তে 3 স্থলে কি হবে, এটা একটু কোড আনকোড করলে ভালো হতো, তা হবে মা যোগ 30 মাতা, তা যোগ 30 দাতা। উপরের যে ব্যাখ্যাটা দেওয়া আছে যে কি ধরনের চেঞ্জ, প্রথমা এক বচনে স্যার, বলো। ব্যাকরণবিদরা যখন এসব শব্দের এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করছে, তারা কোত্থেকে এগুলা নিয়ম বের করছে? এরা কোত্থেকে এই নিয়মগুলো এনেছে, সেটি হচ্ছে ওই যে ভাষার উৎপত্তি বিকাশ আছে, শব্দের পরিবর্তন এবং আহ, রূপান্তর, যে এই সময়ের লেখার সাথে এরকম হচ্ছে, এরপরে মুখের ভাষার সাথে মানুষের কথা আসতে এরকম চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওইটা এই সময় ধরো এক সময় হয়তো এই মাতৃস এমন শব্দ হয়তো, মানে এটা আমি অনুমান নির্ভর বলছি, তুমি যেটা বলছো ওই জায়গায় তো আমরা আসলে ওই গবেষণাটায় যাইনি, ওটা আর হয়তো বাংলা ভাষা। ভাষার প্রতিনদী স্বরূপর বইয়ে উৎপত্তি কিছুটা হ্যাঁ বলো কি। হুমায়ুন হুমায়ুন আজাদের প্রতিনদী স্বরূপর বইটা বাংলা ভাষার জীবনী, এটাতে না উনি বলছি তত্ত্বের ওই যে ও যে প্রশ্নটা করেছে সেটি হচ্ছে যে ওখানেও এরকম ভাবে থাকবে যে আগে এরকম ছিল, এরপর এই জায়গায় আসছে, এরপর এই জায়গায় আসছে, ভাষাতে রূপান্তর। ধরো ওই যে তুমি তৎসম অর্ধ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ পড়ছিলে না, যে চন্দ্র, এরপর চন্দ্র, এরপরে চাঁদ। তো এই যে চন্দ্র থেকে যে চন্দ্র, তার মানে এটা একসময় প্রাকৃতে প্রচলিত শব্দ ছিল, অর্থাৎ এই চন্দ্রকে তারা চন্দ্র বলছে। এবার ওই চন্দ্রটা আস্তে আস্তে না বলতে বলতে ভিন্নভাবে রূপান্তরিত হয়ে চাঁদে চলে এসেছে। ওইখানে ওই যে যে রূপান্তর, এখানেও ঠিক এরকম বলছে 30, পরে চ এক সময় লোপ হয়ে গেছে, আর 3টা তা হয়ে গেছে। এই, আর আমরা ওই উৎসমূলকে এইভাবে কত আগে কখন সেটি না জেনে এরকম করে লিখিত আকারে পেয়ে আমরা এই পরিবর্তনটাকে এই ব্যাকরণের ভিতরে নিয়ে এসে আমরা ধরো এই যে 30-এর চোয়া লোপ হবে, 3টা তা হবে, এটার কোনো ব্যাকরণিক সিদ্ধতা নাই। সময়ের পরিবর্তনে রূপান্তরের ব্যাখ্যাটা এর ভিতরে শুধু থাকবে যে এইভাবে এটি রূপান্তর হয়েছিল, রূপান্তর হয়ে এই দিকে কি। ঠিক আছে, আর আমরা ব্যাকরণের আলোচনায় ওই রূপান্তরটাকে এখানে পড়ছি। এবার কিভাবে তারা পেয়েছে সেটি হচ্ছে তার গবেষণার ব্যাপার। গবেষণা হচ্ছে কিসের থেকে, গবেষণা করার জন্য কিছু উপাদান আছে, সেটি হচ্ছে ওই মৌখিক উপাদান যেটা, সেটি ধরো ব্যক্তির সাথে আলোচনা করে সেটি পাওয়া যেতে পারে। আর কিছু লৈখিক উপাদান থাকবে, অর্থাৎ কত আগের সময় লিখিত, এবং সেই লেখা পড়ে ওখানে ওই শব্দকে যে অর্থে পাওয়া যায়, ওই শব্দেরই রূপান্তরিত অর্থ পরে এসে কিভাবে পাওয়া গেছে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই সময় ব্যয় করে এর সাথে এটা গবেষণা করে আমরা আসলে ফলটা নিয়ে লাস্ট কথা বলি, যে ও এটা এইভাবে এসেছে, এই গবেষণায় উনি আমাকে এটা দেখিয়েছেন। সব আমাদের আহ, এইরকম উপাদান নির্ভর, তথ্য নির্ভর হতে হয় ওগুলোকে। যেমন আমরা অনেক সময় দেখি না যে কোনো একটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কোনো কোনো বিষয়ের এলিমেন্টের ভিতরে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তার সময় নির্ধারণ করেন। হুম, এখানেও ওই যেমন চর্যাপদের ক্ষেত্রে ভাষার রূপ ভেদ দেখে সময় নির্ধারণ করা হচ্ছে, অন্য লেখনির সাথে তার সম্পর্ক রেখে যে এই সময় এই টাইপের শব্দ এইভাবে প্রচলিত ছিল। অতএব এটা তা কি করছে বলতো, সবসময় অনুমান নির্ভর থাকছে, অনেক নিশ্চিত বলতে পারছে না বিধায় একটা ডিউরেশন সবসময় দিয়ে দেওয়া হচ্ছে যে এত সময় থেকে এত সময়ের ভিতরে এরকম দেখা যায় বলে আমরা মনে করি। তাহলে ওই যে লিখিত উপাদানগুলো আছে, আর ব্যাকরণের যে বিশ্লেষণ
অন্যান্য জায়গায়, সেখানে কিন্তু তোমার দেখো সূত্র আছে পরিবর্তনটা। যেমন এই যে তুমি ইতি আর আদি মিলে ইত্যাদি করছো, তার মানে ওখানে আমরা শেষ পর্যন্ত আসছি, শুরু থেকে শব্দের এরকম সম্পর্ক তার ভিতরে আছে। আবার সেই ইত্যাদি তৈরি করার জন্য তৈরি কিন্তু ইত্যাদি হয়েছে। এখন বলছে যে কি পরিবর্তনে হলো, তখন বলছে রশ্মির পরে এরকম ভিন্ন স্বর আসলে জফলা হয়। এই যে যে একটা লজিক্যাল ব্যাখ্যা ওখানে তৈরি করা গেছে, এবং অনেক শব্দকে সেই ব্যাখ্যার ভিতরে ফেলে দেওয়া যায়, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে সেই ঘটনাটি ঘটানো খুব কঠিন। এবং যেখানে যেখানে ঘটে, তাও আমাদের ওই মূলটাকে আসলে মনে রাখতে হয়। দাতা শব্দের মূল যে দা, মাতা শব্দের মূল মা বুঝলাম, দাতা শব্দের মূল দা। দা মানে যে আবার ওই যে দা আছে যেটা, সেটা হয় না। নানা ধরনের বিষয় আছে না বলে। ফলে এইগুলো কিছু পাঠের ভিতরে ঢুকলে আস্তে আস্তে আমাদের কাছে দাঁড়াবে। ক্রি, দেখো আছে ক্রয়, কেনা, কিন্তু শব্দটি এসেছে ক্রি থেকে। ক্রি যোগ ক্রিস, ক্রেতা। বিশেষ নিয়মে আবার দেখো বলছে এবার তো থাকছে না, খেয়াল করো। যোধ, খেয়াল করো, যোধ এর সাথে এবার শুধু তা যুক্ত করতে পারছি না। ফলে মানে কি ধরনের একটা পরিবর্তন হয়েছে, কেন হয়েছে, কিভাবে আমরা এটাকে, কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে যোধ যোগ ত্রিশ যোদ্ধা, মনে রাখতে হবে। নক প্রত্যয় আমরা ন আর লোভ হয়ে যাবে জানবো, এই যে লেখা আছে যে ন লোভ অক থাকে। হ্যাঁ, ও ওইটা অক থাকে, এইটা আগেরটার ইটা রয়ে গেছে, বুঝছো? এই বাক্যটা আগেরটার বাক্য স্লাইডে। হ্যাঁ, এই বাক্যটা রাখাটা ঠিক হয়নি এখানে, ওটাকে কাটা হয়নি। দেখো, পাঠক, হুম, নক গেল, অক যুক্ত হলো, মূল স্বরের বৃদ্ধি হয়ে, খেয়াল করছো এবার কোথায় গেছে? এতক্ষণ পঠিত হয়েছিল, পঠ যোগ একত, ঠতে রসিকাল যুক্ত হয়েছিল। এইবার কি হয়েছে? উপধায় বৃদ্ধি হয়েছে না, অ স্থানে আ হয়েছে। কিসের? ওই পয়ের অ স্থানে। পাঠক পাঠিকা। এইবার ধরো পাঠিকা শব্দটাকে প্রকৃতি প্রত্যয় করতে বলা হলো। ওই যে পট আছে, এবার বোধহয় ইকা যদি যুক্ত করা হয়, তাহলে দেখো এই যে তাহলে হয়তো তোমার ওই যে পটা পা হচ্ছে, আর ইটা ইক্ত, কি আছে যে ইকা যদি যুক্ত করি, কিন্তু আমরা কিন্তু একততে ইত যুক্ত করছিলাম, আগের বার বলছিলাম বোধহয় তোমাদের মনে আছে। যেমন পট যোগ ইক্ত, পঠিত। এবার আসছে পাঠিকা, কোথায় পাঠকের সাথে স্ত্রীবাচক প্রত্যয়টা যুক্ত হচ্ছে, পাঠিকা। এখন তাহলে আহ বলছি যে পাঠকের সাথে যদি ইকা যুক্ত করি, তাহলে দেখো তো পাঠক থেকে কটা লোভ হচ্ছে কিনা। নাহলে পাঠকিকা হয় না? পাঠক যোগ ইকা যদি করি তাহলে পাঠকিকা হবে না? আচ্ছা, কিন্তু ক যুক্ত, এবার ক লোভ হচ্ছে, ওই যে শিক্ষক যোগ ইকা কি হয়? শিক্ষকিকা হয় না শিক্ষিকা হয়? শিক্ষিকা হয়। শিক্ষিকা। দেখো ওই আগের ক কিন্তু লোভ হয়ে যাচ্ছে, ওটা আমরা ওই তদ্ধিত প্রত্যয়ে ইকা প্রত্যয় যুক্ত হইয়া এমন একটা শব্দ দেখবো, কারণ ওখানে পাঠক তৈরি হয়েছে, মূল শব্দ পাঠক থেকে আমরা আসলে পাঠিকায় এসেছি, বুঝছো? তাতেও আবার ওই যে প্রাতিপদিক, ওটাকে তখন নাম শব্দের মূল ধরা হবে। কিন্তু নাম শব্দের মূল এমন হয়
যাকে আবার ক্রিয়া শব্দ ধরে আবার আরো বিশ্লেষণে যাওয়া যায়। শিক্ষক, ওখানে আমরা শিক্ষিকা যখন করব তখন দেখবা যে শিক্ষকের ক লোপ হচ্ছে, তারপরে ইকা যুক্ত হয়েছে শিক্ষিকা, আবার শিক্ষিয়তে ই যুক্ত হচ্ছে। কিন্তু আমাদের কাছে ওখানে যে একটা লোপ আছে, মাঝখানে একটা উঠে যাওয়া আছে, সেটি সাধারণত প্রথমে কাজ করে না। কবে কি শিক্ষক থেকে ইকা যুক্ত হয়ে তো শিক্ষিকা হয়েছে, কিন্তু কেবল শিক্ষকের সাথে যুক্ত হলে শিক্ষকিকা হতো। ফলে এই জায়গাটা পড়ার ক্ষেত্রে বেশ সচেতন থাকা, কিন্তু সবাই আসলে এখানে আলাদা আলাদা সাস্টেলে এক প্রেক্ষিতে আর একজনকে মনে রাখাটা একটু কঠিন হয়। ওই যে আদ্যস্বরের গুণ হয়েছে, বৃদ্ধি নয়। এখন গুণ আর বৃদ্ধির যে জায়গাটা, সেটাও তোমাদের হয়তো শুরুর দিকে বলা হয়েছিল যে অ যদি আ হয় তাহলে বৃদ্ধি হয়, রশ্মি যদি এ হয় গুণ হয়, আর রশ্মি ওই হলে বৃদ্ধি হয়। মনে আছে? বলছে জি তিন স্যার, যোগ মনে আছে। তিন যোগ ই চৈনিক চি আছে, রশ্মি দীর্ঘি ওই হয়েছে। আর যদি রশ্মি দীর্ঘি এ হয়, তিন যোগ আ চেনা। এখন দেখো, এই যে চেনা তো একটা ক্রিয়ার ভিতরে পড়লো, এই চিন মানে চেনার কাজ। আর পরের চিন যেটা, শুরুতে যেটা বলছিলাম, সেটি চীন সম্বন্ধীয়, চীন দেশীয় চৈনিক যেটা, মানে কিরকম যেন একটু নানা ধরনের অর্থবহতা আছে, আমাদের একটু মনে রাখতে হবে। নকের আরো চেঞ্জ আছে, ধাতুর পরে ই লোপ হয়, পুঁজি যোগ নক, পূজক। এগুলো পড়ে কিন্তু খুব বেশি মজা পাওয়া যায় না, বুঝছো? এগুলো পড়ে খুব আনন্দের সাথে পড়া যায় না। বাকি অনেক কিছু আনন্দের সাথে পড়া যাবে, এগুলোকে একটু নিরানন্দের ভিতরে আনন্দ প্রকাশ ঘটাতে হবে। বিশেষ করে এই সংস্কৃত কৃত প্রত্যয়টা অনেক এর আগে যেটা পড়ছিলাম আমরা, বাংলা কৃত বা ওই দিকের ই বাংলা কৃতের যে কয়েকটা পার্ট ছিল বেশ বড় বাংলা কৃত প্রত্যয়, সেখানে আমরা যেগুলো পড়ছিলাম সেখানে এত বেশি অহেতুক মনে হয়নি। এইটা কিন্তু অনেক বেশি আমাদের মুখস্থ বিদ্যার উপরে ভর করে দেখতে হবে। আচ্ছা, যেমন এই যে জ্ঞান প্রত্যয়, বলছে ঘ যাবে, কি কি লোপ হয়ে যাবে দেখবা, মূর্ধন্য ণ যাবে, খালি জটা থাকবে। জটা থেকে কি ধরনের কাজ ঘটিয়েছে খেয়াল করো, ক্রিজ ও জ্ঞান। আমরা সহজে যখন এটা আলোচনা করি বা বলে থাকি যে দেখো জ প্রত্যয়, ওই যে আমরা বিশেষ্য পদ গঠনে যুক্ত হয়, ক্রি যোগ জ কার্য, আমরা এমন কথা বলে থাকি, কিন্তু ওই জটা আসলে থাকছে অনেক কিছুর পরে। এখন এই যে জ্ঞানটা যে কি, ঘয় জ ফলা মূর্ধন্য ণ, এতে ঘ যায় মূর্ধন্য ণ যায়, এগুলো হয়তো কালক্রমে এর অতীতের যে ব্যবহার সেদিকে পৌঁছে আস্তে আস্তে এটা বের করা হয়েছে। আমরা এর কার্যকারণ সম্পর্ক কেবল ওই সময় এরকম ছিল এটুক ছাড়া, বা এইরকম আরো অনেক শব্দ আছে, এই কারণে ওই সময় এরকম ছিল এই সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমরা ক্রি যোগ জ ফলা যদি দিই তাতে কার্য হয়। হ্যাঁ, ধী যোগ ধ্যান কি হবে? বলো, ধীরি যোগ ধ্যান কি হবে? ধার্য। যে এটা ধার্য করা হয়েছে এখানে, ওই যে আছে তো ধীরি যোগ ধ্যান ধার্য। এবার বচ যোগ ধ্যান বাচ্য,
এটা আসলে বস যোগ জ যদি দিই, তোমরা যে জ প্রত্যয় যুক্ত করার নিয়মটা করেছিলে বা বাংলা বানানের সময় নিয়েছিলাম, যে জ যুক্ত হলে আদ্য স্বরের বৃদ্ধি হয়, জটা পরে যুক্ত হয়, বা আর চ এর সাথে জ বাচ্চ। কিন্তু ওর প্রকৃতি প্রত্যয় যে বস যোগ জ্ঞান, এটা তো মনে রাখা বেশ আচ্ছা, পড়ার ভিতরে থাকলে পড়তে পড়তে এটা মনে থাকে। এই, এবং পরীক্ষায় যেহেতু একটু পাশ করা দরকার বা রেজাল্ট ভালো দরকার, আহ, তবে প্রিলি তো আসলে ওই অর্থেই থাকছে না, মানে তার নম্বরের যে এটা ব্যাখ্যা বা উল্লেখ, সেটি তো দরকার নেই আমাদের প্রিলিতে বেসিক্যালি টিকে থাকা। তার জন্য নিশ্চিত হতে হবে, তাই ভালো। পরিহার্য জ্ঞান সমান পরিহার্য। কও এটা যে এই যে জ্ঞান তারপরে ঘয় কি ঘর মূর্ধন্য লোপ হয়ে জ্বর হয়েছে, এটা তো খুব মানে বিষয়, মানে এটা তো নিজেদেরই মনে থাকে না, কিন্তু জ প্রত্যয় যুক্ত হলে এই পরিবর্তন হয়, সেটা কিন্তু মনে আছে, বা সেটা তোমাদের সাধারণত সবসময় বলা হয়। এর মূলটা হচ্ছে জ্ঞান। ধরো এটা আগেও পড়েছি, কিন্তু এ তো মনে রাখা হয়। আচ্ছা, যদি বাচ্চ কিভাবে যুক্ত হয়েছে গঠিত হয়েছে এটা বলতে জিজ্ঞেস করে কেউ, তাহলে এটা নর্মালি বলবো বচ যোগ জ। কার্য কিভাবে বলছে ক্রি যোগ জ, এটুকুই বলবো। এটুকু পর্যন্ত মোটামুটি স্মরণে থাকে। বাকিটুকু এই প্রকৃতি প্রত্যয়ের ভিতরে বিস্তারিত পড়াশোনা করতে গেলে কয়েকবার পড়তে পড়তে এগুলো মাথায় ছিল। আর আলাদাভাবে জ প্রত্যয় তো আছেই, খেয়াল করো। ধ্যান গেল, এবার শুধু জ প্রত্যয়। তা ওইটাও শুধু জ প্রত্যয় হলে কি সমস্যা ছিল? এবং জ প্রত্যয়ের যে চেঞ্জটা, এটা তোমাদের বাংলা বানানের ক্ষেত্রে আমরা বলেছিলাম। দেখো, আহ এখানে একটা সম্পর্ক আছে একটা জায়গায়, সেটি হচ্ছে, মনে আছে ওই যে অল লোপ হয়ে, তোমরা কি আছো আমার সাথে? জি স্যার আছি। ওই যে জি যোগ অল, অল লোপ হয়ে কি হয়েছিল? ল লোপ হয়, স্যার অ জয় থাকে, ছিল অ অন্তঃস্থ। অন্তস্থ হয়। সেখানে আমরা হন যোগ অল সমান বধ করেছিলাম, একটা বলছিলাম ব্যতিক্রম শব্দ না? হুম, তাহলে এখানে যে দেয় যে শব্দটা, বলে এবার দ্বিজ গল যদি আমি যদি বলি, বা দান করা দাকে ধরলাম যে দেয় তো দান করা অর্থ থেকে এসেছে, দাকেই মূল শব্দ ধর, তাহলে দা যোগ অল, এমন চিন্তা মাথায় আসতে পারে না? তাও, জি স্যার, নিয়মে তো তাই, নিয়মের মধ্যে ফেলতে গেলে ওইটাই আসে। তাহলে এখন কি করব বলো? যেটা করা যায় সেটি হচ্ছে পূর্বাপর একটা সম্বন্ধ তৈরি করে, যে না একরকম না, ওটা কিন্তু এটা, এটা কিন্তু এটা, এই কাজটি করে একটু মনে রাখতে চাই, মুখস্থ করার চাই। যেমন আমি এই যেটা বললাম, যে দেখো এটা দেখে তো এখন মনে হচ্ছে ওটা মনে হয় ওই, তখন এই জায়গা থেকে তোমাকে আলাদা করে দিলাম, মানে এটা তুমি আর ভুলবে না। এখন এটা আমি যে মনে রাখতে পেরেছিলাম দ্বিজ গল, অর্থাৎ আমার ওই সময়ের পড়াটাও মাথার ভিতরে আছে। বুঝতে পেরেছো? ঠিক এইভাবে হয়তো একবার পড়াই কারোর থাকবে, কারণ ওটা একটা কয়েকবার। দেখো, খালি দা যোগ জ দেয়, হা যোগ জ হ্যাঁ হেও, এরকম করে পড়ে গেলে কিন্তু এটা মাথায় থাকবে, তাই না? এর সম্পর্কটা অনুভব করতে হবে, যে কি পড়লাম আগে, দেখি ওটার কি মনে আছে, এখন এটা এই ওর থেকে কিভাবে এটি আলাদা। এই জায়গাগুলো একটু যদি করতে পারো, তাহলে পড়াটা হয়তো কাজের হতে পারে। হুম, দেখো, মনে আছে গম যোগ একততে কি হয়েছিল? মটা লো হয়ে গেছিল না? জি স্যার, গত। হ্যাঁ, গত হয়েছিল।
আর ইক্তিতে গতি হয়েছিল। কিন্তু এবার ম লোপ হয়নি এক। আবার জ যুক্ত হলে যে আদ্যস্বরের বৃদ্ধি হয়, যেমন দেখো দটা দা হয়েছে, এবার কিন্তু গাম্য হয় নাই। ব্যাপারটা কি ধরতে পারছো? তো এত ভিন্নতা, এত জায়গা আমাদের এইভাবে পড়ে মাথায় নিতে হবে। আমি যে যে পড়াই দিলাম, তুমি যদি এটাকে আরেকটু পড়ো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, মনে থাকবে, আশা করা যায়। তবে এই প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে ব্যাকরণের অন্যান্য টপিকের মতো আমি তোমাকে এই নিশ্চয়তা দিতে পারবো না যে তুমি অনেকদিন পড়ার পরে আর যদি না পড়ো তাহলে এটা মনে থাকবে, এমন কথা বলো। কিন্তু দেখো, তুমি বানানের নিয়ম, সন্ধির নিয়ম, তোমার ধ্বনি পরিবর্তন, বা তোমার নত্য বিধান, বা বাক্যতত্ত্ব, অপপ্রয়োগ, হ্যাঁ, তারপরে ব্যাকরণিক শব্দ শ্রেণী, বাচ্য রূপান্তর, হ্যাঁ, অন্যান্য যা যা আছে, সমাস, উপসর্গ, সব জায়গায় তোমার আলোচনা কিন্তু লজিক্যাল। এবং ওটা তুমি একবার আলোচনা করলে, ওকে যদি একটু বিশ্লেষণাত্মক ভাবে ওই উদাহরণের সাথে গেঁথে রাখ, বা উদাহরণকে তুমি বিশ্লেষণ করাটা ওই সময় শেখো, তাহলে তুমি পরে আর কিন্তু ভুলছো না। মানে ভুলে তো যায়, পরে কিন্তু যদি তুমি না ভুলো, ওর সাথে সম্পর্ক করে তুমি এর এই বইয়ে না এসেও সেটাকে তুমি জাগাতে, এই জায়গায় কিন্তু সেই ঘটনাটি অসম্ভব, একেবারেই অসম্ভব। গম যোগ জ, এটা গাম্য না হয়ে যে গম্য হয়েছে। গম্য শব্দ আমাদের মাথায় আছে, তাই হয়তো আমরা বলতে পারি, গাম্য কোনো শব্দ নাই, তাই না? যে এখানে বোধগম্য, মানে এটা আমার বোধের ভিতর দিকে, আমার বুদ্ধির ভিতর থেকে যাওয়ার যোগ্য। গম্য যোগ্য অর্থে, যাওয়ার যোগ্য অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখছি এবার নিন প্রত্যয়ে মূর্ধন্য লোপ হয়, থাকে ইন। ইন আবার রশ্মি থেকে দীর্ঘিতে পরিণত হয়। সম্পূর্ণ ইনটা ন লোপ হয়ে যে দীর্ঘিতে পরিণত হয়। কিরকম দেখো, এই যে গ্রহ যোগ নিন, গ্রাহী। এখানে আবার মূল স্বরের বৃদ্ধি আছে, আদ্য স্বরের। হুম। আবার পা যোগ নিন, পাই। এখানে, ও এটা একটু মাথায় রাখতে হবে যে আকার যদি থাকে, তাহলে সব সময় যে তার বৃদ্ধি হবে তা না। দেখো একটু আগে কিন্তু বৃদ্ধি হয়েছিল, দা যোগ কি দেও, যেটা হয়েছিল, মনে আছে? জি যোগ গলে বদ, কিন্তু দা যোগ জ, এটা হয়েছিল দেও, মনে আছে একটু আগে? দেখো ওই যে দাটা একারে চলে গেছে। এবার কিন্তু সেই অর্থে পাকে ওই যে ইতে যায়, কিন্তু হতে পারে পেও যদি হয়। পেও যেটা বলো তো, পেও মানে হচ্ছে ওই যে পান করার যুগ, পেও, সেটা কিন্তু পা যোগ জ হতে পারে। এখন হতে পারে বলতে হচ্ছে কত কেন, কারণ ও তো নিয়মের ভিতর দিয়ে যায় না শব্দগুলো। ফলে ওটা দেখতে হবে যে ওটা এইটাই কিনা। প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে এই সমস্যা আছে যে তার একেবারে তোমার ওই সিঙ্গেলি আলোচনা করতে হবে, একটা একটা নিয়মে ফেলে আলোচনা করাটা একটু কঠিন হয়ে যাবে, এবং কোনো ধরনের সমস্যা রয়ে গেল কিনা বলা যাবে না। ফলে এখানে তোমার টেক্সটের ভিতরে যে শব্দগুলো তুমি পড়বে, বা এর বাইরে যে যদি তুমি কখনো কোনো শব্দ পড়ে থাকো ডিকশনারি দেখে, এই করে, মানে যা তোমার একবার পড়ার ভিতরে আছে, তার অ্যান্সার করাটাই এখানে বুদ্ধির পরিচয় হবে। যা কখনোই নয়, দেখিনি, তার অ্যান্সার করতে যাওয়াটা বোকামি হবে, এবং বুঝতে আসবে বেশি।
কিন্তু দীর্ঘিতে পরিণত হয় আমরা ওখানে দেখেছিলাম। ওই যে শ্রমযোগীন শ্রমিক, এর আগে তোমরা শ্রমযোগ ইক্তি পরে দেখছিলাম, ওটা ওই যে শ্রান্তি, মনে আছে? সেখানে জি বলা হয়েছিল স্যার, একটু আগেই। উপধার অ বৃদ্ধি পায়, ওখানে বলছিলাম। এখানে সেটি নাই। কও আমি কিভাবে করব এটা, কিভাবে তোমারে আমি মনে রাখানোর কথা বলবো? আমি তো কোনো লজিক্যাল কিছু পাই না। একটাই এখানে আছে, শুধু মুখস্থ করা ছাড়া কোনো কিছু। ফলের আবার ল থাকে। ও এটা কি হলো, এটা আমরা প্রথমে পড়েছিলাম, আবার পরে কেন? আচ্ছা, ওটা বোধহয় ওই বইয়ে যেভাবে আছে। আমরা অল অল অ দিয়ে শুরু, আমরা একটু বইতে ভিন্ন ভাবে আছে, কিন্তু আমরা একটু অ্যালফাবেটিক্যালি এসেছি তো, ফলে অলটা আগে হয়ে গেছে। মানে পরে ওটার এডিট করে আসা হয়েছে, এটা খুলে। এখন দেখো কৃদন্ত বিশেষণ, কৃত প্রত্যয় কিন্তু ও গঠন করছে কৃদন্ত বিশেষণ, তাই বলছে যে কৃদন্ত বিশেষণে কিছু কৃত প্রত্যয় আছে। বলছে চলিষ্ণু, ইষ্ণু প্রত্যয়, মানে একটা জিনিসের চলমানতাকে বোঝাচ্ছে। এই যে চলমান, সেটি চলিষ্ণু। আচ্ছা, যদি চলমান আসে, চলিষ্ণু না আসে, তাহলে কি হবে? বলতে পারবা? হ্যাঁ, যদি চলমান আসে পরীক্ষায়, যে চলিষ্ণু আসে নাই, চলমানের প্রকৃতি প্রত্যয় আসছে। চলমানতা তার ভিতরে আছে, সেটি চল্লিশ। প্রকৃতি প্রত্যয় যদি চলমান আসে, বুদ্ধিমান আসে, মনে আছে এগুলো? আমরা পরে পাবো, দেখবা। বলবে চল যোগ সানজ, বলছে সানজ থেকে মানুষ হয়, চল ও হয়। দেখবা যে চলমান হবে, চল যোগ সানজ সমান চলক, আর সাটা মাতে পরিণত হয়। অতএব চলসান থেকে হইছে চলমান। পাও আমার এটা আহ, মনে রাখার একমাত্র উপায় হচ্ছে মুখস্থ রাখা। ঠিক আছে? তাহলে বর প্রত্যয় আছে, বর প্রত্যয় বলা হয়ে যাচ্ছে। মানে এই শব্দগুলো নাকি কৃদন্ত বিশেষণ। র প্রত্যয় হিংস্র, নম্র, মানে এগুলো বিশেষণ। কৃদন্ত কেন? কৃত প্রত্যয় যুক্ত হয়েছে, গঠিত হয়েছে পদটা কৃদন্ত পদ। পরে যে আহ, এই বর প্রত্যয়টা বোধহয় কৃদন্ত বিশেষণ অর্থে ব্যবহার করা হয় কিনা, কারণ এই শব্দগুলোকে আহ, আহ, এই শব্দগুলোকে আমরা বিশেষণ ভাস্বরকে বলা যায় উজ্জ্বল অর্থে, যা ভাস্বর হয়ে থাকবে। কিন্তু ঈশ্বর শব্দটি আহ, বিশেষণ অর্থে ব্যবহার করা অপেক্ষা বিশেষ্য অর্থে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে? বিশেষণ অর্থে একে ব্যবহার করা একটু কঠিন। র প্রত্যয় এগুলো বিশেষণ হয়েছে। উক, হ্রস্ব হতে পারে, দীর্ঘ হতে পারে, এগুলো বিশেষণ অর্থে হয়েছে। এই যে সানজ এখানে আছে, বলছে চল যোগ সানজ, এখানে আছে দেখো আন থাকে, আনটা যায় মানে। দেখো আমি যেটা বলছিলাম সেটা আবার ভিন্ন ভাবে বলছিলাম, যে চল শান থেকে মান হয়েছে, কিন্তু আমরা একেবারে ব্যঞ্জনকে সব লোপ করে দিয়ে আনকে মান করেছি, এমনই ব্যাখ্যা এখানে দেওয়া। কোনটা চলবে?
আহ বোঝা একটু কঠিন, কারণ যেভাবে বলছিলাম সেভাবেও হয়তো হতে পারে, কিন্তু যেভাবে লেখা আছে আমরা এইভাবেই বলার চেষ্টা করব যে সচল ও আন্ডামান হচ্ছে বৃদ্ধি পাওয়া, যেটা বৃদ্ধি, সেখান থেকে বৃদ্ধ এসছে। তা বৃদ্ধির যে বৃদ্ধ, বলো, বৃদ্ধি, দেখো আগে দ, তাই না, পরে ধ, তাই এখানে যে বৃদ্ধ হবে না, বয়েরই দ, তা আমি কি হয়ে বুঝবো বাবা আমাকে? ওখানে হয়েছে বৃদ্ধ, ধ, আর সেখান থেকে ওই যে ব্রিজ যে রিটা, ও গেছে রেফে, বর্ধমান, ওই যে কৃপণ, যযুক্ত হয়ে কার পণ্য হচ্ছে, ওই যে রিটা রেফ হয়ে পরের ব্যঞ্জনে চলে যাচ্ছে, এরকম একটা ঘটনা আমাদের এখানে ঘটে থাকে শব্দ গঠন। আচ্ছা, রিটা পরের ব্যঞ্জনে রেফ, এখানে তাই হয়েছে, গ্রিড ওই যে রেফ হয়েছে পর। বলো তোমাদের কি পড়তে আটক লাগছে নাকি? কারণ যে বিষয়গুলো বুঝছো, বোঝার সাথে কোনো গতি তৈরি হচ্ছে না, কারণ একটার সাথে একটা সম্পর্কের তো বিরাট ব্যবধান আছে। ফলে সম্পর্ক তৈরি করতে হলে মূল প্রত্যয় হচ্ছে আমাদের মনে রাখা, মূল চেষ্টাটা হচ্ছে মনে রাখা, মুখস্থ রাখা, নাহলে আমরা সম্পর্ক অনুভব করতে পারবো না। কৃদন্ত বিশেষ্য গঠনে কৃত প্রত্যয়, বলছে এবার যে শব্দগুলো হয়েছে এগুলো আহ কৃত প্রত্যয় সাধিত শব্দ, তাই কৃদন্ত শব্দ, কিন্তু এরা গঠিত হয়েছে এবার বিশেষ্য পদ হিসেবে। অনেকগুলোই, তবে আহ এগুলো, এই যে ত্যাগ, যেটা পরীক্ষা আসতে পারে গুরুত্বপূর্ণ, ত্যাগ, শোক, ক্রোধ, এগুলো পরীক্ষায় সম্ভাবনা থাকে, একটু মুখস্থ করে নিও। ওইদিকে গ ধ্যান থেকে জ হয়েছে, এদিকে গ ইও দুটোই লোপ হয় বিদায়, থাকে অ, বুঝতে পারছো? ঘ জফলা মূর্ধন্য ন, বলছে ওখানে তো ঘ আর মূর্ধন্য লোপ হয়ে যায়, থাকে কে, জফলা। আর এখানে ঘ আর ইও আছে, তো দুটোই যদি লোপ হয়, এখন একজন থাকতে হবে, কে থাকতে হবে? বলছে ঘয়ের সাথে যে অটা ছিল, ওই অটা, বাকিরা লোপ হয়ে যায়। অটায় আদ্যস্বরের বৃদ্ধি হচ্ছে কখনো কখনো, কখনো কখনো না, এখানে সবগুলোই একটা বৃদ্ধি হয়েছে, বস যোগা, বাচ, আরগুলো সব কে যে গুণ। এই যে ভি থেকে ভে, কু থেকে খে, থেকে খে, দেখো ভি থেকে ভে হয়েছে, এটা আমরা আগেও পেয়েছি, চীন থেকে চেনা, কিন্তু রস্যকার যে একার হয়, রস্যকার ওকার হয়, এটা খেয়ে দিই, এটা খোদ নয়, খুদ, খুদ যোগ হয় এটা, এটা কি ক্ষেত কিনা বা খোঁজ কিনা, দেখি ওটা ভুল করে ফেললাম নাকি, আছে বইয়ে, কি এটা যেন, কৃদন্ত বিশেষণ গঠনে, এটা বোধহয় খুদ হবে, কিন্তু বইয়েও খেদ লেখা, খোদ যেটা। এখন নিয়মে তো বলা যাচ্ছে না আসলে, বুঝছো, যা আছে আমরা তাই ধরি। কারণ দেখো ওই যে যুজ যোগ হয়, মানে রস্যকারটা ওকারে যাচ্ছে, এই যে রস্যকারটা ওকারে যাচ্ছে, আমি জাস্ট এখান থেকে বলতে চাচ্ছিলাম রস্যকারটা বোধহয় ওকারে যাচ্ছে, বুঝছো, কিন্তু লেখা নাই তো, লেখা আছে এটাই, তাই এটাকে খেয়ে দিয়ে আপাতত ধরি, যদি কোনো চেঞ্জ থাকে সে পরে জানাতে পারে। তবে এখানটা এটাই, দেখো এই কয়টা যেভাবে হয়েছে, এটা আবার একেবারে এসে
ভিন্ন আরেকটা দিক। বলে এবার আবার একটা দন্তন্য আসলো কোত্থেকে? তার মানে শব্দগুলোর বিশ্লেষণ করবে, আর মূল বা গুরুত্বপূর্ণ যা আছে বলার চেষ্টা করলাম যে এইগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আসার জন্য একটু দেখে রাখবে। এতে আমাদের কৃত প্রত্যয়ের যে আলোচনা, আগে আমরা বাংলা কৃত 2-3 পার্টে আলোচনা করেছিলাম, এবার নিলাম স্যার সংস্কৃত কৃত। বলো। স্যার, এর আগের ইয়েতে কি জানেন স্যার? এর আগের স্লাইডে 6 নম্বর বুঝিনি। এর আগের স্লাইডটা দেখতে যান, মানে 6 নম্বর এর নিচে। আগের স্লাইডে যাব, তাই? হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা এখানে 6 নম্বর। না, না স্যার, একটা দেখছি যে এটা কোনটা? এরপরটা। এর স্যার আগেরটা এখানে, না পরে? স্যার এখানে বলা যাবে স্যার। স্যার শান প্রত্যয়, তাহলে বেশ ও ঈদ মানে কি স্যার? এখানে ঈদ মানে কি? ঈদ বা লোপ পায়, সবসময় ঈদ একটা দেখি দেখি। হ্যাঁ, ঈদ বা লোপ পায়, হ্যাঁ, তারপর? ঈদ মানে কি স্যার? এখানে ঈদ কেন স্যার সবসময়? ও, এই ঈদ তো শুরু থেকেই আছে। ঈদ শব্দের অর্থই হচ্ছে লোপ, মানে ওর একটা সমার্থক শব্দ আর কি। ঠিক আছে। ওকে স্যার। তোমার লোপ না থেকে ঈদ কথাটাও থাকতে পারে। ঈদ শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি বা প্রত্যয়ের যে অংশ বাদ হয়ে যায়। তা সাধারণত প্রত্যয় সেটি বেশি ঘটে, তবে আমরা দেখলাম যে প্রকৃতিতেও সেটি আছে। প্রকৃতিতে অনেক সময় পরিবর্তন হয়, ওই যে উপধা অংশের বৃদ্ধি হয়, তবে বৃদ্ধি কিন্তু প্রত্যয়ে হয় না। বৃদ্ধি যেটা হয় সেটা কোথায় হয়? প্রকৃতি। কিন্তু ঈদ কিন্তু দুই দিকেই হতে পারে। ঠিক আছে। আমরা এইবার বাংলা তদ্ধিত প্রত্যয়ের যে আলোচনাটা একেবারে সহজ, এখানে এরকম ডিফিকাল্ট শব্দের মূল পাওয়ার দরকার নাই, এখানে একটু অর্থ আমাদের দেখতে হবে। শব্দের ধাতুর যে প্রাতিপদিকে ধাতুতে পৌঁছানোর যে জায়গাটা, সেটি প্রাতিপদিকে যত সহজে পৌঁছানো যায় ধাতুতে কিন্তু অত সহজে পৌঁছানো যাবে না। ফলে আমাদের কৃত প্রত্যয়ের ওই আলোচনাটাই মুখস্থ রাখার জায়গাটা বেশি থাকে। আর প্রকৃতি, এই ধাপ তদ্ধিত প্রত্যয় আলোচনায় আমাদের ক্ষেত্রে অর্থ বোঝাটা বেশ জরুরি হয়ে ওঠে। তদ্ধিত প্রত্যয় এখানে 3 প্রকার আছে, আমরা আজকে বাংলা তদ্ধিত নিয়ে কথা বলবো। বলছি সংস্কৃত তদ্ধিত এবং বিদেশি তদ্ধিত আমরা বাংলা বানানের সাথে একটু পড়েছিলাম। ঠিক আছে। একটু মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বাংলা বানানের সাথে নিয়ে শব্দ গঠন দেখিয়ে সেখানে বানানটাকে পড়ানোর চেষ্টা করেছি। অট প্রত্যয় বলছে অট সন্ধির মাধ্যমে সম্পন্ন হচ্ছে, ভরাট। এখন এই ভরাট শব্দ রাখো দেখি, ওদিকে আমার দরজাটা খোলা আছে। ভরাট নাকি স্বার্থে অর্থে ব্যবহার করা হয়েছে। এখন স্বার্থ মানে তো আসলে আহ কি অর্থে যে এটাকে বলবো, লেখা আছে যে স্বার্থে, মানে একটা জিনিস পরিপূর্ণ হয়ে যাওয়া, তার মানে ওই যাতে আছে সেটা ওরই নিজের হয়ে যাওয়া, এমন অর্থে বোধ হয় স্বার্থে কথাটা ব্যবহার করা হচ্ছে, বুঝছো? অর্থ হয়তো আর খুঁজে পায় নাই। জমাট হওয়া, এটি একীভূত হওয়া অর্থেও তোমার ব্যবহার করা যেতে পারত, কিন্তু স্বার্থে অর্থে ব্যবহার করেছে। আমরা সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা এইভাবেই করছি। শব্দটা কিন্তু আট প্রত্যয় নয়, যে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে দেখো, অট প্রত্যয়। কিন্তু ওই আর ক উভয় মিলে আ হয়, সেই নিয়মটা এখানে হয়তো আছে।
এবার আ প্রত্যয়ে দেখো চোরা, এখান থেকে এই প্রশ্নটা এরকম ভাবে হয় যে চোরা শব্দে আ প্রত্যয়টা কি অর্থে প্রয়োগ করা হয়েছে। বলতে চোরা বলছে তাকে একটু অবজ্ঞার দৃষ্টিতে দেখা হচ্ছে, কৃষ্ণ না বলে কেষ্ট থেকে কেষ্টায় আসা হয়েছে, ফলে বোঝা যাচ্ছে যে ওকে একটু অবজ্ঞার দৃষ্টি দেওয়া হয়েছে এখানে, বা ও একটু মূল্য কম, গুরুত্ব কম ওর, সেই অর্থে আমরা এটিকে থাকি। ফলে বলা হয়েছে যে আ প্রত্যয়টা অবজ্ঞা অর্থে ব্যবহার করা হয়েছে। তার মানে প্রশ্নের ধরনটা এখান থেকে কেমন হবে বুঝতে পারছো? বিশ্লেষণ করতে এখানে খুব বেশি বেগ তোমাকে পেতে হচ্ছে না, কিন্তু অর্থটা কি নিচ্ছে তা একটু গুরুত্ব। স্যার বিশ্লেষণ জানার পাশাপাশি কি অর্থে ব্যবহৃত হয়েছে কি বুঝান? হ্যাঁ বলো কি বলছো, বিশ্লেষণ জানার পাশাপাশি কি অর্থে ব্যবহৃত কি হয়েছে? অর্থে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ এটা গুরুত্ব, কি অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক যেমন ওই যে কৃত প্রত্যয় পড়তে যে আমরা দেখছিলাম যে এই প্রত্যয়টা এই বিশেষণ গঠনে যুক্ত হচ্ছে বা বিশেষ্য গঠনে যুক্ত হচ্ছে, মনে আছে? এখানেও তোমার সেরকম একটা বিষয় আছে যে কি অর্থে ব্যবহার করা হয়েছে, ওখানে কোন পদ গঠনে যুক্ত হচ্ছে সেটা প্রশ্ন হতে পারে। ধরো তোমাকে যেটা বলা হয়েছিল যে চলিষ্ণু, বলতে চলিষ্ণু শব্দটা ইষ্ণু প্রত্যয়টা কি অর্থে ব্যবহার করা বা কি পদ গঠনে ব্যবহার করা হয়েছে, তখন তোমাকে বলতে হবে যে এটি বিশেষণ পদ গঠনে বা কৃদন্ত বিশেষণ গঠনে ব্যবহার করা হয়েছে, ওখানে তা কিন্তু লেখা আছে। কারণ তুমি ওটা দেখে বুঝতে পারছো চলিষ্ণু দ্বারা একটা বিষয়ের চলমানতার যে গুণ তার ভিতরে আছে সেটিকে বোঝানো। আর এখানে শব্দটি প্রয়োগে আমাদের কোন অর্থ থাকে তাও গুরুত্বপূর্ণ। যেমন ডিঙা, ডিঙি সাধারণত ছোট অর্থে বা ব্যবহার করা হয়, কিন্তু এই সপ্ত ডিঙা আছে বড় বড় ডিঙা নিয়ে, সেটিও বড় নৌকা, কিন্তু এবার ডিঙা বলা হয়েছে, ফলে আটা গেছে বৃহদর। বাঘা বাঘা লোক সব কেন বলে? বলে বাঘের মতো। এবার হাতা কেন বলে? কারণ হাতের মতন কাজ করছে তাই, ফলে বলা হয়েছে সদৃশ। হ্যাঁ, তার মানে আ প্রত্যয়টাকে আমরা এখানে তুল্য অর্থে ব্যবহার করেছি। জলাভূমি মানে এটাতে জল আছে, রোগালোক মানে রোগ আছে, অর্থাৎ ওতে অবস্থিত বা তাতে আছে অর্থে ব্যবহার করা হয়েছে। এই জায়গাটা কিন্তু খুব ডিফিকাল্ট নয়, তুমি পড়ে অর্থের যে জায়গাটা দেওয়া আছে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে রাখবে। বলছে বিষা, বিষা দিয়ে তত সহজে বোঝা যাবে, বিষ থেকে তার থেকে বাইশা যদি বোঝো বা বাইশে, এখানে শেষ পর্যন্ত আটা এতে পরিণত হয়ে যায়। যেমন 22শে শ্রাবণ, 20শে এপ্রিল, এমন করে যদি বলে, তাহলে ওই তোমার কাছে মনে হচ্ছে যে তো বিশকেই শুধু বোঝাচ্ছে বা বাইশকেই বোঝাচ্ছে, কিন্তু এটা আসলে ওই এক থেকে আজকে আমরা 20-এ পৌঁছাইছি বা 22-এ পৌঁছাইছি, এমন একটা ব্যাপার ওর ভিতরে আছে। ফলে বলছে যে সমষ্টি অর্থে এটিকে ব্যবহার করা। আমি বলতে চাচ্ছি তোমার আহ, এখানে বলা যেতে পারতো যে সংখ্যা বোঝাতেও আ প্রত্যয় ব্যবহার করা হয়, এমন বলা যেতে পারে। কিন্তু যেহেতু এটা এইভাবে বলা আছে, ফলে তোমার প্রশ্নটা এরকম হতে পারে যে নিচের কোনটিতে সমষ্টি অর্থে আ প্রত্যয় ব্যবহার করা হয়েছে। ফলে তোমাকে এই উদাহরণগুলো ওখানে থাকবে, কারণ এই প্রশ্ন হলে এটা আসলে এই বইতে থাকা উদাহরণগুলো থেকে এই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ফলে তুমি উদাহরণগুলোকে পড়ো এবং তাকে কোনভাবে সম্পর্কিত করা হয়েছে সেই বিশ্লেষণটা নাও। মাথায় ভিন্ন একটা জায়গা আসতে পারে, কিন্তু সেটি তো স্বীকৃত নয় এখানে। কথা কি বুঝতে পারছো? সেই ভিন্ন জায়গাটাকে আমরা
বিশ্লেষণ করে বোঝার জন্য আনতে। কিন্তু অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে এখানে ব্যবহার্য যে শব্দগুলো বা ব্যবহৃত যে শব্দগুলো আছে সেটি ব্যবহার করতে হবে। ওই যে দেখো, একটু আগে আমরা ভরার যে স্বার্থে বলেছিলাম, এখানে স্বার্থে এবার জটা বলছে, মাথায় জটা আছে, জট। কিন্তু জটা যখন, তখন ওই জটকে নিয়ে আছে। চোখা, ধারালো অর্থে এটাকে ব্যবহার করা হয়, তবে ওখানে এটা আছে, চোখা ভাব। এখন চাকা যে কি বলবো, সম্ভবত ওই যে চাকা, ঘূর্ণন, চক্র, সেটাকে এখানে নেওয়া হয়েছে তাই শব্দে। জটা, চোখা, চাকা। দেখো ক্রিয়াবাচক বিশেষণ গঠনে ওই যে হাজিরা, হাজির যোগা, হাজিরা। কিন্তু হাজিরাকে দেখো তুমি বিশেষণ অর্থে ব্যবহার করা হচ্ছে না। হাজিরা খাতা বিশেষণ না, বিশেষণ অর্থে। ফলে বলা হয়েছে ক্রিয়াবাচক বিশেষণ, মানে হাজির হয়েছে তাই হাজিরা। কিন্তু হাজির নিজেও কিন্তু ক্রিয়া এবং নিজেও বিশেষণ। বুঝতে পারছো? আবার হাজিরের সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে যে হাজিরা হচ্ছে, সেটিও বিশেষণের দিকেই যাচ্ছে। আশা, আ প্রত্যয় বিশেষণের দিকে গেল। এই যে জায়গাটা, এটা একটু বোঝাই যে মহিষ, সেখান থেকে ভয়েস, সেখান থেকে আ হয়ে ভয়সা। এখন ভয়সাটা কি অর্থে, ঘি অর্থে, একটু মহিষ যে ভয়েস, এই রূপান্তরটা তোমাকে মনে রাখতে হবে, আমার এটা মুখস্থ রাখা ছাড়া। এবং ওই মহিষকে ভয়েস কোনো এক সময় এখানে বলা হতো, এবং সেখান থেকে উৎপন্ন হচ্ছে ওই যে ঘি। ভয়সা অর্থে বলছে জাত বা উৎপন্ন বা আগত অর্থে। কিন্তু আমরা দক্ষিণ বা দক্ষিণা নিয়ে হাওয়া, এটাকে খুব সহজে কিন্তু বুঝতে পারছি। দক্ষিণা শব্দ যে আমরা হাওয়া অর্থে বা দক্ষিণ দিকের বাতাস অর্থে ব্যবহার করি, সেটি আমরা জানি। দক্ষিণ থেকে শব্দটি উৎপন্ন হয়েছে, ফলে জাত বা উৎপন্ন, এই কথা আমরা কারক করতে যেও বলেছিলাম। এবার আই, আই প্রত্যয়ে ওরকম অনেক পরিবর্তন আছে, দেখো এগুলো তুমি সহজে বুঝে ফেলতে পারো। আদর করে কানাইকে কানু বলা, কানুকে কানু এবং কানাই আদর অর্থে ব্যবহার করা হয়েছে। বিপরীত অর্থে বোনাই নন্দাই, বিশেষ্য গঠনে মিঠাই। বলছে যে মিঠাও বিশেষ্য, আবার আই যুক্ত হয়েও সেটি বিশেষ্যই থাকছে। আমি মার্কারটা উঠাতে পারছি না কেন বুঝলাম না। পাবনাই শাড়ি, ধরো ঢাকাই শাড়ি, মানে ওখান থেকে এটা তৈরি হয়েছে, ওখান থেকে এসেছে, জাত হয়েছে বা আগত। এই তো জাত লেখা, আগত লেখা কথা আসলে। ও, এটা থাকলে তো আর আসে না। এখানে ঘটন, গঠনে নয়, এটা গ হবে, বিশেষণ গঠনে চোর গাই। দেখো তো চোরাই মাল বলা হয় নাকি? চোরাই মাল যদি বলো তাহলে কি হবে এটা? চোরাইটা বিশেষণ হচ্ছে। মোগলাই খানা, কিন্তু মোগলাইটাই বিশেষ অর্থে আমরা ব্যবহার করে থাকি। আমরা যে বলি যে মোগলাই দাও দোকানে, হুম, ওটা আসলে মোগলাই খানা। মোগলাইটা অ্যাডজেক্টিভ, সেটাকে আমরা নাউন অর্থে ব্যবহার করি। পরোটা বা আরেক শ্রেণীর এই যে রুটি অর্থে আমরা এটাকে ব্যবহার করে থাকি। হুম, মোগলাই এটাই নাম হয়ে আছে, কিন্তু আসলে এটা ওই খানার অবস্থা বা খাবারের যে খাওন, যেটাকে বলা হয়, বা খাবার, তার অবস্থা বোঝাচ্ছে এই মোগলাই দ্বারা। মানে মোগলাই খানা দাও এমন কথা কিন্তু আমরা সাধারণত বলি না। আমরা ওই বিশেষণটাকেই নাম অর্থে ব্যবহার করে বলে থাকি, হ্যাঁ। দেখো আটিয়া বিশেষণ অর্থে বোঝাই যাচ্ছে,
তামাটে বা তামাটিয়া, ভাড়াটে বা ভাড়াটিয়া। আহ ভাড়াটে শব্দটিকেও কিন্তু আমরা বিশেষ অর্থে প্রয়োগ করে থাকি, কিন্তু এটা বিশেষণ আসলে, মানে ভাড়াটে লোক এই অর্থে। ঝগড়াটে, রোগাটে, এগুলো কিন্তু বিশেষণ। আমরা আটিয়ে থেকে টেতে এসেছি। এই প্রত্যয়গুলো তোমাদের বইতে হয়তো একটু ভিন্নভাবে থাকতে পারে, আমি চেষ্টা করেছি, বা তোমরা এখান থেকে পড়বে, এখান থেকেই তোমরা, দেখি এটার পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে। এটা আগে পিডিএফ করা নাই। হুম, এক জায়গায় আছে, বা বইয়ে যা আছে তাকেই এখানে আসলে নেওয়া তোমাদের ক্লাস করার সুবিধার্থে। আহ, অন্যান্য জায়গায় কিছু বিশ্লেষণ, কিছু আলোচনা ঢুকানো হয়েছে, অন্য সবগুলোই বইয়ের সাথে কানেক্ট করে রাখা, কিন্তু এই জায়গাতে আসলে কোনো আলোচনা তো অন্যভাবে ঢুকানোর কোনো কারণও নাই, বা কোনো সুযোগও নাই। আমরা এটা দেখছি কি অর্থে এবং কোন প্রত্যয় যুক্ত হয়েছে তা আমরা বুঝে পাচ্ছি। আচ্ছা, এটা খুব ডিফিকাল্ট এই আলোচনাটা নয়। আরি বা আরু প্রত্যয় আছে, বলছে এগুলো বিশেষণ গঠনে ব্যবহার করা হচ্ছে। এখন শব্দগুলো তোমার কাছে বিশেষণ হিসেবে নাও আসতে পারে, কিন্তু কোন শব্দটা বিশেষণ না বিশেষ্য, আমি তোমাদের এই কথা আগে বলেছিলাম, সেটি বোঝার জন্য তোমার কাজ হচ্ছে ওই শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করে দেওয়া। এবং যদি ওই শব্দের পরে আরো একটা বিশেষ্য পদ বা কোনো নাউন, মানে কিছু নাম টাম এগুলো ব্যবহার করা যায়, তাহলে তুমি বুঝে নেবে যে ওটা বিশেষণ পদ। যদি সেটা বোঝা না যায়, তাহলে যেখানে দেওয়া আছে সেখানে আমরা সেই পদেই তাকে মুখস্থ করে রাখ, তাহলে সুবিধা আছে, বোঝা না গেলেও পারবে। সব বিশেষণ গঠনে হয়েছে, দেখো সবকটাই বিশেষণ গঠন। সিধেল, চোর, লেঠেল, এল প্রত্যয় যুক্ত হচ্ছে না। আমরা ওই যে আলি, আলো বা এল, এই প্রত্যয়গুলোকে আমরা যুক্ত করে বিশেষণ গঠন করি। রশ্মি দীর্ঘি আছে বাহাদুরি, আবর, বোঝাই যাচ্ছে যে বাহাদুরিটা দেখো। বৃত্তি, দীপিকা, মুক্তারি, মালিক, জমিদারি, দোকানি, এই যে দোকানিটা আসবে, দোকানি মানে তোমার কাছে মনে হতে পারে যে ও স্ত্রীবাচক শব্দ মনে হয়। এবং মনে হয় দোকানদারের স্ত্রী দোকানি, কিন্তু দোকানিটা কিন্তু মালিক। একটা গুরুত্বপূর্ণ শব্দটা। দেখো, মাদ্রাজের সাথে ই যুক্ত হয়েছে, বলছে মাদ্রাজ থেকে আগত, তাই মাদ্রাজি। এটি মাদ্রাজি পণ্য হতে পারে, অথবা মাদ্রাজ থেকে আসা কোনো ব্যক্তিও হতে পারে। সরকারি, সরকার যোগী, রাষ্ট্রী প্রত্যয়, এবং সম্বন্ধ আছে সরকারের সাথে, তাই সরকারি, সেই অর্থে। এই যে নিন্দা, জ্যাঠামি, ছেলেমি, ওদিকে ঘরামি ছিল বোধহয় কোথায়। দেখো, এই শব্দগুলো, এটা বোধহয় এখানে যাবে না বইয়ে, এখানে লেখা কেন বুঝলাম না। এটা আমি প্রত্যয়ে যাবে নিন্দা অর্থে। ব্যাপারটা কি ধরতে পেরেছো? এখানে কিন্তু রশ্মি প্রত্যয় নয়। এখানে কি রশ্মি প্রত্যয়? না স্যার, এখানে, পুরো আমটাই তো একটা প্রত্যয়। এখানে আমি প্রত্যয়, ওই যে আমি আমো যেটা ছিল না, পাকা আমো, ফাজলামি ওখানে আছে। তা ওই শব্দগুলো দেওয়া হয়নি, মানে ওখানে বোঝা যাচ্ছে যে নিন্দার্থে বা অবজ্ঞার্থে এটা ব্যবহার করা হয়েছে। এই, এইটা ওই জায়গায় যাবে। ইয়া থেকে এ হয়েছে, বলছে এটা পুরোনো সময় বোঝাতে বা তৎকালীনতা, সেকালে। ভাদুরে সময় বোঝাচ্ছে, ভাদ্র মাসের
যে এইটা বিশেষ করে কই মাছ অর্থে এটিকে ব্যবহার করা হয়, ভাদুরে কই। হুম। তাহলে বিশেষণ বুঝতে পারছি আমরা, এটা জীবিকা অর্থে আছে, নৈপুণ্য বোঝাতে মানে খুব গুণ, গুণে, দিমাকে, দিমাগ যোগ ইয়া এ হবে, এটা একটু বোঝা কঠিন হতে পারে। নে যেটা, না যোগ ইয়া এ নে। এখন আহ, এটা দিয়ে আসলে কি অর্থ? নাওয়া একটা শব্দ আছে, তোমরা এটা জানো কিনা, স্নান। আর এটা না ইয়া এ যেহেতু নে বোঝাচ্ছে, এটা ওই নাইওর থেকে বোধহয় শব্দটা এসেছে, নৌকার সাথে সম্বন্ধ রেখে, বুঝছো? নৌকার সাথে সম্বন্ধ রেখে শব্দটি হয়েছে। এবং নাইওর যেটা ওই যে বোনকে ভাই আনতে যাওয়া না, সেই রকম জায়গাটা এখানে। আহ, সেই অর্থে এখন কি দের ব্যবহারে বিশেষণ এটা, বা কি গুণ এটা, সম্ভবত যে যায় তার গুণের একটা জায়গা, সেই অর্থে এটিকে বোঝানো হয়েছে। তবে বাকিগুলোকে গুণে লোক, খুব রকচটা টাইপের গুণ, নৈপুণ্য বোঝাতে ইয়া এ ব্যবহার করা হয়েছে। দিমাগে, দিমাগ যেটা আছে, মেজাজ, সেই সম্পর্কিত গুণ তার ভিতরে আছে, স্যার এখানে দক্ষতা। সে তো নৈপুণ্য বোঝাচ্ছে, তাহলে মনে হয় নাও অর্থাৎ নৌকা চালাতে পারদর্শী কোনো লোককে নিয়ে মাঝি, বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, নৌকা, নৌকা চালাতে তার দক্ষতার যে জায়গাটি, সেটি বোঝানোর জন্য ওই নৈপুণ্যকে প্রকাশ করতে পারে। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা, যে এই শব্দটিকে তো আসলে বাক্যে প্রয়োগ করে নৈপুণ্যকে ব্যবহার করা কঠিন, তাই বলছি। বুঝতে পারছো? যেমন নে লোক, যদি এইভাবে বলা হয় তাহলে হয়তো উনি মাঝি, বুঝতে পারছো, ভালো মাঝি, নৌকা চালক, এই অর্থে বোধহয় এটি হতে পারে। কিন্তু তার সাথে সম্পর্কিত ওই যে নাইওর নেওয়া, তার সাথে সম্পর্কিত আর কি, তাই বলছি। টনে, টন একটা তোমার অনুকার, অনুকার অব্যয়ের কথা তোমাদের মনে আছে, টন টন, কিন্তু ওর সাথে আবার এ প্রত্যয় যুক্ত হয়ে সেটি বিশেষণ গঠন করছে, এই টন টন, এবং অব্যয়জাত বিশেষণ, মানে অব্যয় থেকে উৎপন্ন হওয়া বিশেষণ। প্রশ্ন হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ আছে এটা। উয়া ও মানে জরুয়া, রোগগ্রস্ত অর্থে যুক্ত আছে বোধহয়, টাক থেকে টেকো, উপকরণ নিমিত্ত। দেখো মানে এগুলো আর ওরকম কঠিন নয়, তুমি এগুলোকে পড়লে কিন্তু বুঝে ফেলবে। এবং একটু আহ, যে প্রশ্নের ধরন ওই একটাই, কি অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে জীবিকা লেখা, এটা কি কখনো কোনো বৃত্তি লেখা থাকতে মনে রাখ। পারে? মাছ যোগ উয়াও মেছো, মাছ থেকে মেছো হয়েছে, ওদের কি অর্থে? জীবিকা অর্থে হতে পারে, বৃত্তি অর্থে হতে পারে, পেশা, বৃত্তি, জীবিকা, যে কোনোটা লেখা থাকতে পারে। বিশেষণ গঠনে ঢালু, উকটা কি আছে, এটাও বিশেষণ গঠনে, লাজুক, মিশুক, মিথ্যুক, বোঝা যাচ্ছে যে এগুলো বিশেষণ গঠনে আছে। উড়িয়া, এটাও বিশেষণ গঠনে, দেখো হাটুরিয়া, হাটুরে, কাঠুরিয়া, না বলে আমরা কাঠুরে বললাম, সাপুরিয়া, সাপুরে, আহ, বিশেষণ গঠনে এসেছে। উড়িয়া থেকে দেউ, ঘরোয়া, জল, জল যোগ উয়া পাবো, জল। এর আগে আমরা দিকে বলেছিলাম জলা, মনে আছে? জলাটা কি অর্থে ছিল বলো তো? জল যোগ জলা যদি হয়, তুমি কি অর্থে বুঝতে পারছো জলা?
মানে ওখানে জল আছে, তার মানে ওখানে অবস্থিত অর্থে বা পরিপূর্ণতা অর্থে জলা, কি ওখানে ব্যাখ্যাটা কি দিয়েছিল এখন? এই যে যে ব্যাখ্যাটা ওখানে আছে, তুমি যদি সেটিকে না পাও, কিন্তু অপশনের সাথে দেখেই কিন্তু তুমি বুঝে ফেলবে যে ওই জলা তো এই অর্থে। কি ছিল? জল যোগ আ প্রত্যয়টা কি অর্থে ছিল ওখানে মনে করতে পারবা? আমরা ওই অর্থটাকে নিতে পারছি কিনা? জল যোগ কোথায় ছিল? আ প্রত্যয় ছিল না, জলা। জল যোগ কি অর্থে স্যার ছিল? ওই যে তাতে ওদিক আছে এরকম কথাটা লেখা ছিল, মানে অবস্থিত আসলে, তাই না? ওখানে অবস্থান, বইতে লিখছে তাতে আছে অর্থে, খেয়াল করো। তার মানে আমরা যে বুঝলাম অবস্থান ওখানে। আর এই জলটা জলের সাথে সম্পর্কিত বিশেষণ অর্থে ব্যবহার করা হয়েছে এখানে, না? ঘরোয়া খাবার ধরো বলছে যখন, ঘরোয়া, ঘরোয়া তাহলে এটা ওই ঘরের সাথে সম্পর্কিত, তাই ঘরোয়া। লাটা কি? বলছে বিশেষণ গঠন করছে। আর একলা, ও এটা যোগ হবে না, এটা সমান হবে, এটা যোগ করে গেছে রে। একলা, মেঘলা, এগুলো লাটা বলছে এখানে স্বার্থে, মানে নিজে সাথে সম্পর্কিত একলা। ওটা বোঝা যায় যত সহজে। মেঘলা, আদলা, আদলাটা কি? আদলার ভিতরে কি স্বার্থের সম্পর্ক আছে নাকি দেখো তো? মানে একটা জিনিস অর্ধেক হয়ে আছে একাই, তাই আদলা। কিন্তু আদলাকে তো আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, আবার একলাকেও অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়। কিরকম ভাবে? একলা মানুষ, তাই না? বিশেষণ হতে পারে। তবে আমরা বুঝলাম যে এই প্রত্যয়গুলো, স্যার এখন তো স্বার্থের অর্থই মনে হচ্ছে স্বার্থ নিজের অর্থ দিচ্ছে না। মানে একলাতে স্বার্থ আর নিজ অর্থ দিচ্ছে না। একলাটা জি মনে স্যার, হয় একা একা থাকা না অর্থই। মানে স্বার্থ মানে নিজের মানে আয়ত্তে কিছু থাকা এরকম কিছু, কিন্তু একটা এটা স্বার্থ মানে কি বলছো, কি বলতে চাচ্ছো আমি বুঝিনি কখনো। স্যার মানে বলতেছি স্বার্থে আহ, একটা জিনিস কেবল ব্যক্তির থেকেই ব্যক্তির স্বার্থ তা না, মানে ওই জিনিসের সাথেই থাকা। ওই যেমন ভরাট ওখানে বলেছিল স্বার্থে, মনে আছে? স্যার কিন্তু যে অর্থে নিয়েছে, এইটা তো যারা নিলেন ওনাদের এক ধরনের বিশ্লেষণের জায়গা থেকে তৈরি হওয়া স্বার্থে। বললাম যে এটা তো ওই যে ভরাট যেটা, জমাট যেটা, এরকম হতে পারতো যে পূর্ণতা অর্থে অটো প্রত্যয় হয়েছে, একটা জিনিস ভরাট করা হলো, তারপরে ওটা পূর্ণ হয়েছে। পূর্ণতা কিংবা অবস্থা, যে কোন অবস্থায় আছে। তার অবস্থা অর্থেও দেওয়া যেতে পারতো। হ্যাঁ, কিন্তু এখানে স্বার্থে লেখা। বলছি যে মনে হতে পারে এরকম, কিন্তু আমাদের একটু এটার খেয়ালটাও রাখতে হবে যে এটা এই, বুঝতে পারছো? এটা এই। ফলে এই আলোচনায় আমাদের খুব বেশি আনন্দ নাই, কেবল মনে রাখাটা। এবং প্রশ্ন একটা আসতে পারে, সম্ভাবনা তো থাকবেই, সে আসার জায়গাটা এই বাংলা পদ্ধতি থেকেও আসতে পারে, বিশেষ করে ওই যে প্রথম দিকে যে অর্থে, এই অর্থগুলো বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওখানে যে সমষ্টি অর্থে বাইশাকে ব্যবহার করা হয়, হ্যাঁ, আদর অর্থে কানাই কানু ব্যবহার করা হয়, এগুলো দেখা যাচ্ছে গেছে যে কখনো কখনো পরীক্ষায় এসেছে। তোমরা একটু পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, দেখবে মনে থাকবে। একটু কয়েকবার পড়ার পরে মনে গেছে যাবে। স্যার পিডিএফ টা একটু দিন।
হ্যাঁ, আমি এটা ওই যে ইসে আছে তো, ওয়ার্ডে আছে, ফাইল, কি বলে এটা, স্যার আপনার স্যার পুরো বাংলা, বাংলা সেকেন্ড পার্ট পুরো পিডিএফ আছে। বাংলা সেকেন্ড পার্ট। পুরা বাংলা সেকেন্ড পার্টের পিডিএফ। হ্যাঁ, পুরো বাংলা সেকেন্ড পার্টের পিডিএফ ওই একসাথে তো করা নাই এক জায়গায়, আমার ক্লাস অনুযায়ী একটা একটা করা, যেটা তোমাদের এই বারবার দেওয়া হয়েছে ওইটা। একসাথে করা থাকলে একটু নিতে পারতাম। আমি হ্যাঁ, আপনার সেটা তো একসাথে এক জায়গায় এনে সাজানো, ওটা ওইভাবে স্যার, করা, ক্লাস ওয়াইজ করা তো। হুম, বলো। সৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয়গত বিশ্লেষণটা কিভাবে কোনটা? হবে? যুক্তি, বুঝিনি। সৃষ্টি, সৃষ্টি, হ্যাঁ, তোমারে বললাম যে এটা সৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয়। না না, এটা তোমাকে তো বলা হলো যে এটা এভাবে জিজ্ঞেস করে বলতে পারা সম্ভব না। কারণ সৃষ্টি শব্দ, তোমাকে আমি বলতে পারি সৃজ যোগ তি যুক্ত হইয়া এটা সন্ধির মাধ্যমে এসেছে, এটুকু আমার বলার ক্ষমতা আছে। প্রকৃতি প্রত্যয় বলতে গেলে আমাকে বলতে হবে, আমি কি পড়ে নিই, এটা দেখে নিই, তারপর। ওকে। প্রকৃতি প্রত্যয়ের পড়ার ধরনটাই এরকম। এই শব্দটা তো আজকে আমরা এখানে পড়ি নাই, পড়ছি সৃষ্টিকে, না এখানে না, পড়ি না, অতএব এটা বলতে পারবো না। কিন্তু এটার যে ইটা, ওই কি বলে এটাকে, সন্ধি বিচ্ছেদের মাধ্যমে এটা যেভাবে এসেছে সেটা বলা গেছে। ফলে সৃষ্টিটা বলতে হলে তোমাকে দেখে তারপর বলতে হবে। এই ইনামুল আছো নাকি? ও, গেছে। জি স্যার, আছি। ওই যে মনিটরে কি একটা দাগ উঠে গেছিল, সরাতে পারছি না, এখন দেখলাম যে সরেছে। স্যার ওটা ওই যে আপনার অ্যানোটেশনের দেখো। এই এই যে আরেকটা পেন মার্কারের মতো উঠে আছে এখানে, এই উইন্ডোজ এর কাছে, এটা কিভাবে সরাবো? স্যার এটা সরবে না, এটা স্যার জুমের। এটা দিয়ে স্যার চাইলে যে আমিও লিখতে পারবো, এই যে এখন আমার লেখাটা দেখতেছেন না আপনার স্ক্রিনের উপরে। ও আচ্ছা আচ্ছা, এটা জুমের না, এটা আগে বোধহয় এরকম ছিল কি? জি স্যার, আগে ওইটা ছিল, আগে একটু নিচে ছিল, এখন উপরে এসে গেছে। বুঝছি, তাহলে এটা জুম থেকে আমি আউট হলে তারপর যাবে না? জি স্যার, ওইটা জুম থেকে বেরোলেই চলে যাবে। হ্যাঁ, এখন শোনো, ওই বাংলা কি বললাম, তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এই দুইটা, বিদেশিটা একটু কম করা হয়েছে, তবে সংস্কৃতটার বেশিরভাগই আমরা বানানের সাথে আলোচনা করে ফেলেছি, বুঝছো? এখন যদি দরকার হয় শিক্ষার্থীদের, তাহলে ক্লাস নেব, আর না হলে ওটার ক্লাসটা খুব বেশি জরুরি নয়। প্রকৃতি প্রত্যয়ের আলোচনায় লজিক্যাল এক্সপ্লেনেশন যেমন করা যায় না, কেবল টেক্সট পড়ার মতন পড়া যায়, হয়তো কেন কি হয়েছে সেই বিশ্লেষণটা সেখান থেকে দেখানো যেতে পারে। এই তো যদি আর দরকার হয় সেটা দেখো, ওরা পড়ুক, যদি ওদের প্রয়োজন হয় যে কোনো প্রবলেম সলভিং ক্লাস, কোনো কিছু নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা দিও, না হলে দরকার নাই নাকি। অন্যান্য ক্লাস বোধহয় বেশ কিছু বাকি আছে, সেগুলো দিয়ে চলুক। আমরা আজকে শেষ করে দিই তাহলে ক্লাস, কেমন? বলছি আজকে তাহলে ক্লাস শেষ করি না? জি স্যার, টপিক শেষ হয়ে গেলে আজকের মতো বিদায়। হ্যাঁ, আজকের মতো আশা করি বিদায় স্যার নিই। আর আবার কখনো দেখা পরীক্ষার হবে। তারিখ কবে? স্যার পরীক্ষার তারিখ মনে হয় পড়ে গেছে, আমি এখনো সঠিক জানি না, ওটা দেখতে হবে। আগস্ট চলে, স্যার আগস্ট। তারিখ একবার 27 জুন ঘোষণা করার পর